ক্লাস হলো মঙ্গলবারে নিব। মঙ্গলবার একটা ক্লাস নিব আমি। ওটাই লাস্ট না? ওইটাই ফাইনাল ক্লাস, ঠিক আছে। আর ফাইন্যান্সিয়াল অঙ্কর ক্লাস আজকে শেষ মনে করেন, ঠিক আছে। তাহলে যে 28 ছি, নম্বরের অঙ্কটা ছি, ফাইন্যান্সিয়াল। এই যে 28 নম্বর অঙ্ক শুধু তো এটা। আমরা শুধু লাস্টে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর ব্যাংকিং ইনস্টিটিউশন, এটা থেকে থিওরি পড়বো। আপনার ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের স্টেটমেন্ট করে কি করবেন? এটা তো দরকার নাই। আমরা ব্যাংকার হিসেবে অন্য কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করবো, ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা আমার কাজ না। ওকে, এনিওয়ে, তো আধা ঘন্টা পুরো পার হয়ে গেছে বুঝছেন, এই যে বকর বকর করতে করতে। সমস্যা। বেসিক অ্যাকাউন্টিং এর এটা মডিউল। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থিওরিটা আমরা দেখি। আমরা এর আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখছিলাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। রেকর্ডিং তো চলতেছে তাই না? চলতেছে হ্যাঁ, একটু নাকি? ওই দেখলাম না। জি চলতেছে না? চলতেছে ভাই, চলছে হ্যাঁ, চলছে। হ্যাঁ, হ্যাঁ। আরেকবার চেকিং করে নেন। ঠিক আছে, প্রয়োজনে আপনারা আপনাদের প্রবলেম গুলো নিজেরা ডিসকাশন করেন, বা শিটের মধ্যে কোনো ভুল নাই, ঠিক আছে। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা, এটা থিওরিটা আমরা একটু দেখি, অঙ্ক আমরা আলাদা করে দিছি। আচ্ছা, এখানে যে বিষয়টা আমাদের দেখতে হবে যে এই অথবা অথবা দিয়ে কোশ্চেন গুলো থাকে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু অথবা আছে। এই শিট গুলো আজকে আজকে আমি করছি, এই অফিস থেকে আসার পরে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। তাহলে বুঝেন আমার আজকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। কারণ এই আমার তো সাবজেক্ট বেশি। সাবজেক্ট তো দুই তিনটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট আমার তো পড়ে গেছে তিন চারটা। ঠিক আছে, আর অ্যাকাউন্টিং ঢুকছে নতুন। দেখেন, হোয়াট আর দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড হোয়াট পারপাস দে সার্ভ। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি জিনিস? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে একটা কোম্পানি তার কোন একটা পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে, মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার সাধারণত 1 বছর। এই 1 বছরে তার ফাইন্যান্সিয়াল বা আর্থিক কার্যাবলী থেকে তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এবং তার ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য যে স্টেটমেন্ট বা বিবরণী গুলো করা হয় তাকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে সাধারণত আমরা তিনটা করি। একটা হচ্ছে ব্যালেন্স শিট, এটা হচ্ছে, আমরা চার পাঁচটা করি আর কি, পাঁচটা করি ধরেন। ব্যালেন্স শিট করি, ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট করি, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করি, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি, আর নোটস টু দ্য অ্যাকাউন্ট এটা করি। ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, মানে করি, তাহলে আমার 1 বছরে আমি লাভ করলাম না ক্ষতি করলাম সেটা জানা যাবে। আর এই লাভ লোকসানের ফলে আমার ব্যালেন্স শিটে যে অ্যাসেট এবং লাইবিলিটি থাকে, ওই অ্যাসেট এবং লাইবিলিটির চেঞ্জিংটা আমি জানতে পারি, যে আমার 1 বছরে আমার সম্পদ বা দায় কি পরিমাণ বাড়ছে বা কমছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জানতে পারি। খুবই শর্টকাট করে বলতেছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা করলাম, এখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কি? ঠিক আছে। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আমরা জানি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে পাঁচটা, যেটা হচ্ছে আমরা বললাম স্টেটমেন্ট বিবরণী। আর রিপোর্টিং হচ্ছে, রিপোর্টিং মানে কি? রিপোর্টিং মানে হচ্ছে আপনি সেখানে প্রস্তুত করবেন আর কি, ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্রস্তুত করার প্রসেসটাকে বলা হয় আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। কিভাবে আপনি প্রস্তুত করবেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? ওকে, এই প্রসেসটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। মানে কোথায় কোনটা দিবেন, ব্যালেন্স শিটে আমি কি কি দেখাবো? ব্যালেন্স শিটে আমি দেখাবো অ্যাসেট, লাইবিলিটি আর ওনার সিকিউরিটি। ইনকাম স্টেটমেন্টে দেখাবো আমি কি রেভিনিউ, এক্সপেন্স। ক্যাশ ফ্লোতে দেখাবো ক্যাশ কত পেলাম কত দিলাম, যেটা আমরা এর আগে করছি। নোটস টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে ওই যে যে চারটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করলাম, এই চারটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সানের নজুল এখানে থাকে। ঠিক আছে, যে ব্যাখ্যা থাকে এখানে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা রিপোর্টিং মানে হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলা তৈরি করার বিভিন্ন প্রসেস বা প্রক্রিয়া, কিভাবে তৈরি করব, কোন নিয়মে তৈরি করব, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। যেমন আমি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে যাই, তাহলে আমার প্রসেসটা কি? আমার রিপোর্টিং কিভাবে করব আমি? আমার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, IFRS যেটা,
এইটা অনুসরণ করে আমি প্রিপারেশন করবো। ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, রিপোর্টিং, এটার পার্থক্যটা কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে তো ডকুমেন্ট, তাই না? এটা ডকুমেন্ট আমার একটা তথ্য দেয়, আমি এখান থেকে কি পরিমাণ প্রফিট করলাম বা আমার কি পরিমাণ সম্পদের যে চেঞ্জিংটা হচ্ছে। আর এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি করার যে প্রক্রিয়া বা পদক্ষেপ অথবা যেই কি বলে, যে ওয়ে, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ঠিক আছে। পরীক্ষা দিবার যায় নাকি শোনা ভঙ্গি মারাও না। আস্তে দেখেন। আর এখানে আছে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, how do financial statement help assess a company's current financial status? অলরেডি এটা আমরা বানায় বলতে পারি যে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি কি রেভিনিউ এক্সপেন্স, অলরেডি বললাম। ফাইন্যান্সিয়াল যে ব্যালেন্স শিটে আমার অ্যাসেট লাইবিলিটি এগুলো জানা যায়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলোই বলে দিবেন। বললাম তো চাপাবাজি করে একটা জায়গায় কিন্তু এটা, হ্যাঁ, আপনি যদি ভুল ধারণা থাকে আপনি। হাউ টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফ্রম এর অ্যাকাউন্টিং ইকুয়েশন, কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইকুয়েশন আমরা জানি কি অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। আমরা এই ইকুয়েশনটা থেকে কিন্তু অঙ্ক আসবে পরীক্ষায়। ঠিক আছে। কিভাবে কিভাবে আমরা তৈরি করব, মানে ভাই ওই যে যে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট এগুলি। ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে তৈরি করার জন্য আমরা যখন ওই যে আমাদের যে 28 নম্বর অঙ্কটা থাকবে, জি। আমরা এটা কিভাবে তৈরি করব। আমি বাংলায় এটা একটা শীট তৈরি করছি যাতে আপনারা ভালো বুঝেন। হ্যাঁ, হ্যাঁ। তারপর আমি এখানে বলে দিই। প্রথমত আমাদেরকে ওই যে যেই রেওয়া মিলে, যেটা ট্রায়াল ব্যালেন্স, ওইখানে যে আইটেম গুলো থাকবে ওইটা অ্যানালাইসিস করতে হবে যে ভাই তুমি কি রেভিনিউ, না তুমি কি এক্সপেন্স, না তুমি কি লাইবিলিটি, নাকি তুমি ওনার সিকিউরিটি। ঠিক আছে, আমাকে চিনতে হবে আইটেম গুলোকে দেখে। দেন আমি কি করব, আপডেট অ্যাকাউন্টিং ইকুয়েশন। হ্যাঁ, তারপরে চেনার পরে আমি এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, ওই যে এটা এটা আমরা প্রথমে টেবুলার অ্যানালাইসিস করছিলাম না একটা, জি। টেবুলার অ্যানালাইসিস বা তারপর ওই যে কি বলে ওয়ার্কিং টি টি ওয়ার্কিং কলাম, ওয়ার্কশিট। ওয়ার্কশিট। হ্যাঁ, 10 ওয়ার্কশিটে। কলামের হ্যাঁ, টেন টেন মাল্টি। কলাম ওয়ার্কশিট, যেটা ওইটা আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে। তো ওইখানে আমরা কি করবো, অ্যাডজাস্টমেন্ট গুলো করবো। অ্যাডজাস্টমেন্ট করার পরে ট্রায়াল ব্যালেন্স করবো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করবো। ঠিক আছে, ওই জিনিসটা মনে রাখবেন যে কিভাবে ওইটা কি। দেন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো। ওইখানে জি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও আছে কিন্তু ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টও ছিল না টেন হ্যাঁ, হ্যাঁ। কলামের মধ্যে। জি। ঠিক আছে। তারপরে আমরা এই যে এই চারটা তৈরি করার পরে আমরা নোটস দিব, ব্যাখ্যা দিব। মানে ব্যাখ্যা, কারণ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি আইটেম গুলো শর্টকাট হইতে থাকে, এটার ব্যাখ্যাগুলো আমি নোটের মধ্যে পাবো। ঠিক আছে। Why equation is fundamental to balance sheet and why must it remain balanced? এই যে ইকুয়েশনটাই হচ্ছে কি আমার এখানে কি ফান্ডামেন্টাল, আমার মূল জিনিস। মানে কোম্পানির অ্যাসেট হচ্ছে লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি এই দুইটা সমান হবে। ঠিক আছে। আপনার জি। যদি ইকুয়েশনে যদি না মিলে, তখন আপনি বুঝবেন যে আপনার ফাইন্যান্সিয়াল যেই স্টেটমেন্ট আপনি তৈরি করেছেন এটা ভুল হয়েছে। সুতরাং এই জন্য কি ইকুয়েশনটা ফান্ডামেন্টাল। মানে আমার ব্যবসায়ের অ্যাসেট যা যা আছে, অ্যাসেট গুলো তো আর উড়ে আসে নাই, তাই না? ডাবল এন্ট্রি সিস্টেমে কি হবে যে ডেবিট সমান সমান ক্রেডিট, ঠিক জি। না? তাহলে অ্যাসেট জি। হচ্ছে কি ডেবিট, হ্যাঁ। আর এই দুইটা হচ্ছে ক্রেডিট। দ্যাট মিনস টোটাল ডেবিট টোটাল ক্রেডিট আমার সমান হবে। ওকে। সো আমার এটা যদি আমার রেজাল্টে না আসে, দেন আমি মনে করবো যে সামহার আই হ্যাভ মেড এ মিস্টেক। ঠিক আছে। সো এই কারণে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, যে এরর গুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। বুঝছেন? জি। হাউ ডাজ ব্যালেন্স শিট প্রোভাইড ইনসাইট ইনটু এ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল কন্ডিশন? একটা কোম্পানির ব্যালেন্স শিট দেখে আমরা কিভাবে কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা জানতে পারি? নাম্বার ওয়ান হচ্ছে আমরা কোম্পানির অ্যাসেটের মধ্যে দেখবেন আপনি বিভিন্ন প্রকার অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট আছে, তাই না? তো
আমরা ব্যালেন্স শিটের দিকে তাকায় দেখতে পারি এই কোম্পানির কারেন্ট অ্যাসেট কত, এই কোম্পানির নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট কত। কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট কত এবং কারেন্ট লাইবিলিটিজও কত। কারেন্ট অ্যাসেট হচ্ছে শর্ট টার্ম অ্যাসেট, যেগুলা আমি শর্ট টার্ম লাইবিলিটি পরিশোধ করার জন্য ইনস্ট্যান্টলি যে অ্যাসেট গুলো আমি ব্যবহার করতে পারি বা এনক্যাশ করতে পারি। আর কারেন্ট লাইবিলিটি হচ্ছে যেগুলোকে আমাকে খুব দ্রুত পরিশোধ করতে হবে। ঠিক আছে, সুতরাং আমি এখানে কিন্তু ওই কোম্পানির অ্যাবিলিটি বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা জানতে পারি। আমি যদি দেখি যে ওর 1 টাকা কারেন্ট লাইবিলিটির এগেনস্টে ওর 2 টাকা কারেন্ট অ্যাসেট আছে, দ্যাট মিনস ওর হেলথ ভালো। আর যদি আমি দেখি ওর 1 টাকা কারেন্ট অ্যাসেটের বিপক্ষে 50 পয়সা লাইবিলিটি আছে, তার মানে সে ভালো, 1 টাকা দিয়ে লাইবিলিটি পরিশোধ আবার যদি দেখি 1 টাকা কারেন্ট অ্যাসেটের বিপক্ষে 2 টাকা কারেন্ট লাইবিলিটি আছে, তার মানে এই কোম্পানি দেউলিয়া হওয়ার পথে আছে। ঠিক আছে, যে কোনো মুহূর্তে ওর ফান্ড ক্রাইসিস দেখা দেবে। তারপর আমরা এই যে কোম্পানির টোটাল যে অ্যাসেট আছে কোম্পানির, যেটা আমরা ডেবিট পাস বলি, এগুলো হচ্ছে কোম্পানির সম্পদ। এই সম্পদগুলো কিভাবে ফান্ডিং হয়েছে, এই সম্পদগুলো কিভাবে অ্যাকোয়ার করা হয়েছে, 2টা মাধ্যমে বা 2টা সোর্স থেকে। সম্পদ কিনছি তো টাকা দিয়ে, তাই না? এই যে ডেবিট পাশে বা ব্যালেন্স শিটে ডেবিট পাশে অনেক ধরনের সম্পদ থাকে, আমরা বলছি কারেন্ট অ্যাসেট থাকে, ফিক্সড অ্যাসেট থাকে, তাই না? তো এই জি। যে অ্যাসেট গুলো তো উড়ে আসে না, এগুলো ফান্ডিং হচ্ছে কি দ্বারা? লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি, মানে মালিকের টাকা দিয়ে এবং বাইরের টাকা, এই 2টা টাকা মিলিয়ে ওই অ্যাসেট গুলো কেনা হয়েছে। এখন যদি আমি দেখি যে এই টোটাল অ্যাসেট হচ্ছে 1,000 টাকা, এর মধ্যে মালিকের অংশ হচ্ছে 30%, আর বাকি 70% টাকা বাইরে থেকে ধার করে এনে এই 1,000 টাকা হচ্ছে আমার অ্যাসেট ক্রিয়েট করা হয়েছে। তার মানে কি এই কোম্পানিটার লাইবিলিটি অনেক বেশি, 70% লাইবিলিটি, মানে ওই লাইবিলিটি সে আহ, মানে লেভারেজ ফার্ম একটা, মানে ওর অনেক লাইবিলিটি, ও ঋণগ্রস্ত একটা কোম্পানি। ওকে, তাহলে আমরা এর সলভেন্সিটা জানতে পারি যে ফিউচারে এই কোম্পানিটা যদি সব লাইবিলিটি এসে বলে যে আমাদের টাকা পয়সা পরিশোধ করে দাও, ও দিয়ে পরিশোধ করার পরে টিকে থাকতে পারবে কিনা। তারপরে ক্যাপিটাল স্ট্রাকচারটা আমরা দেখতে পারি, ওই যে বললাম তার ডেট কত, ইকুইটি কত, বাইরের লোন এই কোম্পানিতে তার বাইরের লোন কত, আর মালিকের নিজের অংশ কত, এটা আমরা জানতে পারি। ট্র্যাক অ্যাসেট ম্যানেজমেন্ট, ঠিক আছে, কিভাবে অ্যাসেট গুলোকে মানে ডেপ্রিসিয়েশন হচ্ছে, কিভাবে অ্যাসেট গুলোকে মানে আম, মানে ইয়ে করা হচ্ছে, মানে আবার এগুলোকে রিস্টক করা হচ্ছে বা রিলিজ করা হচ্ছে, রিপ্লেস করা হচ্ছে। ঠিক আছে, এই সবগুলো ট্র্যাক করে কিন্তু আমরা জানতে পারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে। ঠিক আছে, ওই যে বলেন না যে পুরাতন অ্যাসেট সেল করা হয়েছে, নতুন অ্যাসেট কেনা হয়েছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা ট্র্যাক করতে পারি, ইকুইটি আমরা জানতে পারি। এখন অ্যাসেট কত প্রকার একটা ব্যালেন্স শিটে অ্যাসেট হয়ে থাকে সাধারণত, আমরা 2 প্রকারের অ্যাসেট কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে পাইছিলাম, কারেন্ট অ্যাসেট, লং টার্ম অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট, যেগুলো ফিক্সড অ্যাসেট পাবে, অলরেডি ডিসকাশন করা হয়েছে। ঠিক আছে, জি। ট্রায়াল ব্যালেন্স এবং ব্যালেন্স শিটের পার্থক্য কি? ট্রায়াল ব্যালেন্স তো আসলে একটা একটা বিবরণী, তাই না? এটা তো আসলে সবগুলো আইটেম মিক্স থাকে। ঠিক আছে, সবগুলো আইটেম মিক্স থাকে, এখানে জাস্ট খালি ওই যে লেজার থেকে, আমরা জার্নাল থেকে যে লেজার করলাম, ওই লেজারে আমার ভুল আছে কিনা এইটা ট্র্যাক করার জন্য ট্রায়াল ব্যালেন্স করা হয়। আমি যদি ডেবিট ক্রেডিট মিলছে, তাহলে বুঝবো যে না আমার অঙ্ক কারেক্ট আছে। আর যদি না মিলে, তার মানে বুঝবো যে আমার অঙ্কতে ঝামেলা আছে। ঠিক আছে, আর ব্যালেন্স শিট তো আমরা জানি যে কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন এবং ফাইন্যান্সিয়াল যে রেজাল্ট, লাভ করলো না ক্ষতি করলো, এটা জানার জন্য আমরা হচ্ছে ব্যালেন্স শিটটা দেখি। ইনকাম স্টেটমেন্টের কম্পোনেন্ট কি কি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে ইনকাম স্টেটমেন্ট করব, কি কি আইটেম এখানে থাকে আমাদেরকে এটা চিন্তা হবে। ইনকাম স্টেটমেন্টের করার উদ্দেশ্য কি বলেন তো? উদ্দেশ্য কি, ফাহমিদা আপা? আয় ব্যয় জানা।
আয় ব্যয় জানা গুড, এক কথায় বললি আয় ব্যয় জানা, আয় কত হয়েছে ব্যয় কত হয়েছে, এটা যদি আমি না জানি তাহলে ভূতের বেকার সারা বছর খাইটা পরে দেখা যাচ্ছে কোম্পানি করছে লস, তাই না? তো আমি তো দেখবো এই জন্য প্রতি বছর দেখবেন যে 4টা কোয়ার্টারে কি করা হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয়, তাই না? এক বছর পরে যদি আপনি একবারে করতে যান তাহলে দেখা যাবে যে এই সারা বছরে যে ভুল হয়েছে ভুলের ফলে আপনার কোম্পানি ডাউন হয়ে যেতে পারে। এই জন্য বছরে ইনক্লুডিং ব্যাংক সবাই কিন্তু 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে, ঠিক আছে? প্রতি কোয়ার্টারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখে যে প্রোগ্রেসটা কি। এটা কেন করা হয়? কারণ কারেক্টিভ অ্যাকশন নেওয়ার সুযোগ থাকে। কিন্তু একেবারে এক বছর পরে যদি পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হতো তাহলে কিন্তু মনে করেন যে এক বছর বিশাল লং টাইম, অপরিণত ক্ষতি হয়ে গেল, আপনি এটা আর্লি স্টেজে ধরতে পারতেন, ঠিক আছে? তো আমার এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ইনকাম স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার এখানে কোম্পানির লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা আমি ফাইন্যান্সিয়াল রেজাল্ট, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল যেই আম, আয় ব্যয়ের হিসাব, আয় থেকে ব্যয়গুলো বাদ দিব। আমার সিম্পলি আমি লাভ বের করার সূত্র কি, আমার আমার টোটাল আয় থেকে, আয় যত টাকা আমার রেভিনিউ হয়েছে, এই রেভিনিউ থেকে আমি আমার এক্সপেন্স গুলো বাদ দিয়ে দিলে তো আমার ইনকাম বের হয়ে যায়, তাই না? সিম্পলি আমি এইটাই বের করতে চাই। তো এখানে কি কি থাকে? প্রথমত রেভিনিউ, রেভিনিউ বা সেলস, এটা থাকবে। এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে এই ধরেন আমি বিক্রি করছি 120 টাকা, এই 120 টাকার পণ্য যে আমি বিক্রি করলাম এইটার পিছনে আমার খরচ গেছে 100 টাকা। এটাকে বলে কস্ট অফ গুডস, মানে যে বিক্রিত পণ্যের উপরে আপনার ব্যয় কত, যেই পণ্য বেচছেন ওই পণ্যতে আপনার কত ব্যয় হয়েছে, এটা বের করাকে বলা হয় কস্ট অফ গুডস। আচ্ছা ভাইয়া, কস্ট বিষয়টা অফ কি গুডস চিনছেন? সোল্ডটা কি? হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ডটা কি বাজারে পৌঁছানো পর্যন্ত যে খরচ, নাকি পণ্য উৎপাদন করার পরে? কস্ট অফ গুডস সোল্ড এটা ডিপেন্ড করে আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি না ট্রেডিং কোম্পানি না সার্ভিস কোম্পানি। আপনি যদি আচ্ছা আচ্ছা। ট্রেডিং কোম্পানি হন, ট্রেডিং, জি। ট্রেডিং মানে কি বলেন তো? ট্রেডিং, স্টেডিং উৎপাদন করে না, মানে সে ইয়ে হ্যাঁ, করে, সে কিনে ফিনিশ আর যা গুডস, বিক্রি করে। রাইট, ফিনিশ গুডস কিনে আবার একজনের কাছে সেল করে। ও পণ্য প্রোডাকশনের সাথে জড়িত না, ঠিক আছে? তো ওর ওর হচ্ছে কি সেলস রেভিনিউ, এটা হচ্ছে ওর আয়। সিম্পলি এটা ওই যে যার কাছ থেকে কিনে আনছে, পারচেস করে আনছে, হ্যাঁ, জি। এটা হচ্ছে তার মানে এই পারচেস কত, মানে শুধু পারচেস না, তার এখানে কত আছে, হ্যাঁ, ইনভেন্টরিতে কত আছে। জানুয়ারির 1 তারিখে 1000 টাকা আছে, জি। তারপরে আরো পারচেস করছে আরো 2000 টাকার, তাহলে কত টোটাল, টোটাল পণ্য তিন কত হাজার আছে তার কাছে? 3,000। টোটাল আমার কাছে কত পণ্য, আমার স্টকে ধরেন আপনার গোদামে পড়ে আছে এক তিন হাজারটা হাজার মোবাইল, হ্যাঁ, মানুষ তো স্টক তো খালি করে না, তাই না? না। প্রতিনিয়ত স্টক ফিল আপ করে। তাহলে স্টকে আছে কত? 1000 মোবাইল আমি বাক্সতে ভরা আছে, আরো দুই জি। হাজার মোবাইল এটা ইনভেন্টরি, মানে আগে থেকে এটা আছে আর কি, ঠিক আছে? জি। আগে থেকে একবারে শুরুতে, বছর শুরুতে এটা। আর তারপর আমি এই সারা বছরে পারচেস করছি 2000টা মোবাইল, তাহলে আমার অ্যাভেলেবেল সেল মানে প্রোডাক্ট বিক্রি করার জন্য বিক্রয়যোগ্য পণ্য কত? 3000টা পণ্য, 3000 মোবাইল আমার কাছে আছে বিক্রি করার জন্য, তাই না? জি। গুডস অ্যাভেলেবেল ফর সেল, ওকে। জি। এখন আমি কি পরিমাণ সেল করছি এটা জানার জন্য আমার টোটাল অ্যাভেলেবেল টোটাল অ্যাভেলেবেল পণ্য কত ছিল আর বছর শেষে কত রয়ে গেছে, এই দুইটার পার্থক্য হচ্ছে আমার সেলস। তার মানে এখান থেকে বাদ দিতে হবে এন্ডিং, এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ। ধরেন 1500 মোবাইল রয়ে গেছে, তাহলে আমি 1500 সেল করছি। জি। প্যাচ লাগছে নাকি? অনেকের প্যাচ লাগছে কিন্তু। না না, এটা এটা বুঝতে পারছি ভাই। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে, আমি যখন ম্যানুফ্যাকচারিং আমি কোম্পানি হব। বলতেছি, হ্যাঁ, আমি বলতেছি ম্যানুফ্যাকচারিং, শোনেন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড একটা জিনিস, ঠিক আছে?
ম্যানুফ্যাকচারিং জিনিসের কস্ট অফ গুডস সোল্ড বের করা কিন্তু খুব কঠিন। ঠিক আছে, ওইটা বলতে গেলে এখন অনেক সময় লাগবে। না না, এখানে তলব ডিরেক্ট বলার কস্ট দরকার আছে, ডিরেক্ট দরকার কস্ট দরকার আছে, নাই। ইনডিরেক্ট কস্ট আছে। হ্যাঁ, ওগুলো এখন আমাদের সাবজেক্ট লাইন না, এই কস্ট অফ গুডস সোল্ড দেয়া থাকবে পরীক্ষায়। জি, ঠিক দরকার নাই আছে, তাহলে ভাইয়া। জি এরা বলবে না যে কস্ট অফ গুডস সোল্ড বের করো। ওই কস্ট অফ আচ্ছা। গুডস সোল্ড বের করাটাও কিন্তু একটা বড় অঙ্ক। কিন্তু আপনি একে আমি সিম্পলি বলি, দেখেন আমার কাছে 100টা মোবাইল আছে জি আমার গুদামে। জি 1000। ধরেন আমি 100টা দিলাম, 100টা মোবাইল আমার জি গুদামে আছে। আমি আরো কিনলাম 2000, সরি 1,000 মোবাইল আছে। আমি আরো আরো 2000 2000 মোবাইল কিনলাম, তাহলে আমার স্টকে কতগুলো পণ্য আছে এখন? 3000 3000। 3000। এটা হচ্ছে আমার অ্যাভেলেবেল ফর সেল, অ্যাভেলেবল তাই ফর না? সেল। জি, এটা বুঝছেন, অ্যাভেলেবেল ফর সেল, গুডস রেডি ফর সেল। অ্যাভেলেবেল হ্যাঁ। ফর সেল। এখন আমি কতটুকু বিক্রয় করছি এটা বের লাস্ট করার জন্য লাস্ট লাস্টে আমার ব্যালেন্স, রয়ে গেছে কয়টা, লাস্টে ব্যালেন্সে রয়ে গেছে কয়টা, ওই ডিফারেন্সটা বিক্রি করছি। হ্যাঁ, বুঝতে ওই পারছি। ডিফারেন্সটা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, কস্ট অফ ট্রেডিং গুডস এর সোল্ড যদি, বেলায়। হ্যাঁ, ট্রেডিং ম্যানুফ্যাকচারিং সবকিছুর বেলায়। কিন্তু ও আচ্ছা। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে মানে মানে অনেক কিছু যোগ বিয়োগ হয়, এটা এটা একটা অঙ্ক আছে। ওই অঙ্কটাকে বলা হয় আপনার মানে ওই ওই অঙ্ক আপনাদের সিলেবাসে নাই, এটা আগের সিলেবাসে ছিল ওইটা। তাও আবার এআইবিবি তে ছিল। ওইটা ছিল আপনার ইয়া, এই যে মানে ইসের অঙ্ক এটা, মানে আপনার কি বলে, প্রোডাকশন কস্টের অঙ্ক ছিল একটা। ঠিক আছে, বড় একটা অঙ্ক ছিল, প্রোডাকশন কস্ট বের করার অঙ্ক। ঠিক আছে, তো এখানে পণ্য ছিল, শুরুতে কি ছিল এইটা, তারপরে মেশিনে আপনি দিলেন, এখানে ওয়ার্কিং প্রসেস কতগুলা, ওয়ার্কিং প্রসেস থেকে তারপরে আপনার ফিনিশ গুডস রূপান্তরিত হইলো। ঠিক আছে, তারপরে ফিনিশ গুডস হওয়ার পরে ইনভেন্টরি যোগ হলো কত, তারপরে তারপরে আপনার সমাপনী মজুদ বা এন্ডিং ইনভেন্টরি কাজ, অনেক ক্যালকুলেশন গুলো নাই। এখন সিম্পলি করে ফেলছে। আপনি জাস্ট সিম্পলি শিখেন, আপনার ভাল লাগবে করতে। হ্যাঁ, জি জটিল জি জিনিস আসবেও না, আপনি পড়েও মনে করেন উল্টা আরো ঝামেলা পড়বেন। আপনি এইটুকু বুঝছেন কিনা আগে এটা বলেন, যে আপনি কষ্ট বুঝছো কিভাবে বের করবেন। এর জি, বুঝতে শুরুতে পারছি। কত ছিল, শুরুতে মানে হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। জি তারপর আমি কিনছি কত, আর আমার বছর শেষে রয়ে গেল কত। জি ঠিক আছে, সে তাহলে আমার বের হবে আমার সমাপনী মজুদ, বা ওটাকে বলা হয়ে থাকে এন্ডিং ইনভেন্টরি। জি ঠিক আছে, সো আমার রেভিনিউ তো আমার একটাই থাকবে। রেভিনিউ তো একবারই, আপনি বেতন তো একবারই পান, তাই না, নাকি 10 বার পান? একবারই তাই। হ্যাঁ, একবার বেতন পান, আর সারা মাসে কতগুলো খরচ যায়, অনেক খরচ যায় কিন্তু। সেলস তো আপনার একটাই হবে, তাই না? সেলস তো আর, সেলস এর বাইরে তো আর কিছু হবে না। রেভিনিউ তো জেনারেশন একটাই হবে। ঠিক আছে, আর যদি অন্য কোনো সোর্স থেকে আসে, সুদে টাকা লাগাইছেন, ওইখান থেকে ইনকাম আসছে, ওটাকে বলা হয় নন অপারেটিং ইনকাম। মানে আপনার মূল অপারেশন তো ওইটা না, সুদের ব্যবসা করা না। আপনার মূল অপারেশন ধরেন হচ্ছে টিভি ফ্রিজের ব্যবসা করা বা মোবাইলের ব্যবসা করা। কিন্তু আপনি কোনো জায়গায় সুদে টাকা লাগাইছেন, ওইখান থেকে আয় পেলেন, এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। মানে আপনার অপারেশন থেকে বা আপনার পরিচালন আয় না, এটা এটা হচ্ছে একটা অপরিচালন আয়, যেটা আপনার অ্যাক্টিভিটিস এর বাইরের ইনকাম। এনিওয়ে, রেভিনিউ থেকে, রেভিনিউর পরে আমাদের বাদ যাবে হচ্ছে সকল প্রকার খরচগুলো। এর মধ্যে প্রথম খরচ হচ্ছে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে কস্ট অফ গুডস। ঠিক আছে, এই কস্ট অফ গুডস যখন আপনি বাদ দিবেন, তখন বের হবে মোট লাভ, মানে গ্রস প্রফিট। মানে আমি বেচলাম কত, কিনলাম কত, সরি বেচলাম কত, ওই বিক্রিত পণ্যের পরে আমার খরচ কত। ঠিক আছে, এই ডিফারেন্সটা দুইটার হচ্ছে। ডিফারেন্সকে বলা হয় গ্রস প্রফিট, মানে মোট লাভ। জি এ থেকে আপনি বাদ দিবেন কি, অপারেটিং এক্সপেন্স গুলা বাদ দিবেন। অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে যেগুলো আপনার পণ্য আয় মানে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না, যেগুলো আপনার অফিসিয়াল খরচ, যেগুলা অফিসে, অফিসের ভাড়া, অফিস বিদ্যুৎ অফিস বিল। মেনটেন্যান্স। ঠিক আছে, এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুইটা সচরাচর পাওয়া যায়। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ঠিক আছে, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুইটাই বেশি পাওয়া যায়, বুঝছেন?
মার্কেটিং এন্ড সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে এগুলো হচ্ছে আপনার অফিসের ভাড়া টাড়া এগুলো, হ্যাঁ, ব্যাক অফিসে যারা কাজ করে। পরে গ্রস প্রফিট থেকে যখন আপনি অফিসিয়াল ব্যয়গুলো বাদ দিবেন তখন বের হবে অপারেটিং ইনকাম। ঠিক আছে। তারপরে ওই যে বললাম, যদি সুদে থেকে আয় করছেন, যদি ওইরকম কিছু থাকে, তাহলে এই আদার ইনকামটা আপনি যদি আদার ইনকাম হয় যোগ হবে, এক্সপেন্স হলে বাদ যাবে। বুঝছেন? আদার ইনকাম, অন্য অন্য সোর্স থেকে ইনকাম যদি আসে সেটা আপনার যোগ হবে। কিসে যোগ হবে? এই যে গ্রস প্রফিটের সাথে যোগ হবে। আর যদি এক্সপেন্স হয় তাহলে বাদ যাবে। সো যখন আপনি এই নন অপারেটিং ইনকাম গুলো বা এক্সপেন্স গুলো অ্যাডজাস্ট করবেন তখন বেরোবে নেট প্রফিট বিফোর ট্যাক্স। তারপরে যে ট্যাক্সের আগে যে ইনকামটা বের হবে, এখান থেকে ট্যাক্স এক্সপেন্সটা বাদ দিলে বের হবে নেট ইনকাম, মানে নেট প্রফিট, যেটা ফাইনাল প্রফিট। এই বিষয়টাকে বুঝছেন নাকি বলেন? খুবই সিম্পল একটা জিনিস কিন্তু। জি যারা নন কমার্স তাদেরও আমার মতে কিন্তু মানে বোঝা উচিত, তারা আরো ভালো বোঝার কথা। সায়েন্সের যদি হয়ে থাকে সে কিন্তু আরো ভালো বুঝবে। তাই এনি কনফিউশন, শ্যামলী হ্যাঁ আপার? একবার, হ্যাঁ প্রথমে হচ্ছে আমি একটু রিভিউ করি। অপারেটিং প্রফিট পর্যন্ত বুঝলাম, তারপর যদি ইনকাম হয় অ্যাড করব, এক্সপেন্স হলে বাদ দিব, দেন আমার নেট না প্রফিট না না বের না হবে। না 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 না, ওটা তো পরে। আগে আপনার মূল এক্সপেন্স ইনকাম গুলো দিবেন, অপারেশন ইনকাম গুলো, সরি, হ্যাঁ অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিবেন, মানে ব্যবসার হ্যাঁ পরিচালন ব্যয় বাদ দিতে হবে। হ্যাঁ আগে তো ভাই আসলটার কথা চিন্তা করেন, সুদ তো পরে। আগে হচ্ছে আপনার রেগুলার এক্সপেন্স যেগুলো সেগুলো বাদ দিবেন। হ্যাঁ রেগুলার তারপরে এক্সপেন্স বাদ আদার দিলাম। ইনকাম বা এক্সপেন্স, এটা থাকতেও পারে নাও থাকতে পারে পরীক্ষায়, ঠিক হ্যাঁ আছে। আচ্ছা, নেট প্রফিট বের হলো বিফোর ট্যাক্স। হ্যাঁ, এটা বাদ দিলে নেট প্রফিট, কারণ এখানে তো আমার অপারেটিং প্রফিট বের করতে হবে, তাই না? তো অপারেটিং প্রফিট বের করতে গেলে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিতে হবে। জি ঠিক আছে। এখানে মনে রাখবেন আমার কয়েকটা জিনিস কিন্তু এখানে আমার বের করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে গ্রস প্রফিট। আর প্রফিট, গ্রস প্রফিটটা কি রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ হ্যাঁ দিলে হ্যাঁ যেটা থাকে? হ্যাঁ, এখানে প্রফিট বের করতে হবে তিনটা: গ্রস প্রফিট মোট লাভ, হ্যাঁ অপারেটিং প্রফিট পরিচালন ব্যয়, আচ্ছা। তারপরে নেট প্রফিট, এটা হচ্ছে নিট লাভ, ফাইনাল প্রফিট। ঠিক আছে। সরি, এই নেট তিনটা হলো প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স, চারটা: গ্রস আচ্ছা, প্রফিট, অপারেটিং প্রফিট, নেট প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্স নেট বাদ প্রফিট নেট আফটার প্রফিট ট্যাক্স। আফটার ট্যাক্স। ঠিক আছে। তো আমরা একটা দেখি, এই যে একটা মডেল দেখি এটার এটা কি একটা কিছু অঙ্ক? অঙ্ক না, এটার ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা একটা ফরম্যাট। ঠিক আছে, হ্যাঁ দেখেন এটা এখানে এই বলেন। হ্যাঁ এটা কি ম্যান্ডেটরি আসবেই এই অঙ্কটা না? এই অঙ্ক তো আসবে শিওর, 28 এটার নম্বর সাথে আরো থাকবে। থাকবে, আরো থাকবে। এটা তো আসবেই। ও তো একা না এসে ওই ঘর বাড়ি নিয়ে আসতে পারে আর কি, দুই একটা 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 28 নাম্বার ইয়ে তার এমনি এমনি। একটা নিয়ে আসতে পারে থিওরি, একটা দুইটা। হ্যাঁ ভাই, আহ, ওই 28 নাম্বারের এমন একটা অঙ্ক দেন যেটা সবগুলি কভার করে। এরকম ওই গরু রচনা দিয়ে আপনি ওরকম কিছু লিখতে পারবেন না। ঠিক আছে, ওই একটা করতে গেলে, হ্যাঁ হ্যাঁ, না, করা গরুর যাবে। রচনা তো লেখা আসতে হবে, মানে 28 নাম্বারের অঙ্ক তো করতে হবে, আসলে তো দিতে হবে। আচ্ছা, আর একটা ক্লাস আছে তো, আগে মূল জিনিসটা শিখেন, তারপরে জি, ওইটা দিব না। ঠিক আছে। তো 28 নাম্বারের অঙ্ক কি আজকে দেখাবেন না? তো এগুলো কি দেখাইতেছি এগুলা? হ্যাঁ ওটা তো থিওরি দেখাইতেছে। ভাই থিওরি তো আগে এটাই তো শিখবেন, অঙ্ক, তাই না? এটাই তো হ্যাঁ অঙ্ক। পাগল নাকি বুঝলাম না এগুলো তো। আপনাকে আপনি আমাকে ডাইরেক্ট অঙ্কাতে যাবো নাকি? দেখেন এখানে হুম। এই যে এ- এইটার ফরম্যাটটা কি, এই যে রেভিনিউ যেটা দেখালাম, সেলস রেভিনিউ, এখান থেকে যদি ওই যে কস্ট অফ গুডস সোল্ড থাকে এটা বাদ দিতে হবে। বাদ দিলে আপনার বের হবে কি? কস্ট অফ গুডস সোল্ড যদি বাদ দেন, তাহলে হবে ওই যে অপারেটিং এক্সপেন্স। দাঁড়ান, এটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যেটা, আমি ওটা দেখাই। এই যে এটা ছিল সার্ভিস ব্যবসা, সার্ভিস রিলেটেড বিজনেস এটা, হ্যাঁ। আচ্ছা, সার্ভিস, পরীক্ষায় বেশিরভাগ ভাইয়া কোনটা আসে তাকে বলে? সার্ভিসও আসতে পারে আপনার, আসতে পারে, এই যে ম্যানুফ্যাকচারিং বেজও থাকতে ম্যানুফ্যাকচারিং, পারে। ম্যানুফ্যাকচারিংও থাকতে পারে।
এই ও, দুইটাই থাকবে। হ্যাঁ, সার্ভিস মানে হচ্ছে আপনার ওই যে হোটেল মোটেলের ব্যবসা করেন না আপনার, হ্যাঁ রুমের ভাড়া টাড়া এগুলো। হ্যাঁ হ্যাঁ ধরেন আপনার এই যে মোটর সাইকেলের সার্ভিসিং মার্ভিসিং করে, তো ওর হ্যাঁ আবার হ্যাঁ। কস্ট অফ গুডস সোল্ড আছে নাকি? না, ওর নিজের শ্রমই তো হইলো ইয়া, ও তো সার্ভিস দেয়, হ্যাঁ। ও সার্ভিস সার্ভিস দেয় সেল কাজে, করে, সার্ভিস সেল করে। সার্ভিস কাজে ওর তো কস্ট অফ গুডস সোল্ড নাই। না ঠিক ভাই, আছে। এইটার সাথে এটা পার্থক্য দেখান, দুইটা একটা একটা করে, হ্যাঁ তাহলে হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ আপনি তো মনে করেন যে কনসালটেন্সি দিচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কনসালটেন্সির কোনো কি কস্ট অফ গুডস সোল্ড আছে? না ওই কনসালটেন্সি দিতে আপনার কত খরচ গেছে ওটা আছে? না, একটা লিগ্যাল অ্যাডভাইজার বা না একজন একজন আইনজীবী, অ্যাডভোকেট বা আইনজীবী, আইনজীবী অ্যাডভোকেট হ্যাঁ ডাক্তার, হ্যাঁ, হ্যাঁ, তার যারা তার ফি এ- আছে, কনসালটেন্সি ফি। হ্যাঁ, যারা হচ্ছে প্রফেশনাল, আমরা যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, অডিট ফার্ম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। অডিটর, সার্ভিসের ব্যবসার নাম বলেন কতগুলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ঠিক সিএ, আছে, সিএ হ্যাঁ, হোল্ডার বা, সিএফ হোল্ডার ধরেন, তারপরে এই যে আপনার কি বলে কনসালটেন্সি যারা দিয়ে থাকে, তারপর আর্কিটেক্ট যারা ইনভেস্টমেন্ট, আছে, কনসালটেন্সি হ্যাঁ, আর্কিটেক্ট। ইঞ্জিনিয়ার যারা, হ্যাঁ, হ্যাঁ, তো তারা যারা হচ্ছে আপনার একটা ইয়ে দেয়, সাধারণত কনসাল, সার্ভিস রিলেটেড ব্যবসার একটা নেচার হচ্ছে এইখানে ওদের প্রোডাক্ট হচ্ছে ইনটেনজিবল। হ্যাঁ, ইন্টেনজিবল, ঠিক আছে, কারেক্ট, যেটা ইনটেনজিবল, দেখা যায় না যেটা বা দেখা ধরা ছোঁয়া যায় না, যায় না, ধরা ছোঁয়া ছোঁয়া যায় না। যায় না। হ্যাঁ, এটা হচ্ছে যাদের প্রোডাক্টটা এই লেভেলের থাকে তাদের পুরো সার্ভিস রিলেটেড ব্যবসা। তোর কস্ট অফ গুডস সোল্ড হবে না, ও যেটা রেভিনিউ ইনকাম করছে এটাই হচ্ছে তার গ্রস প্রফিট। হ্যাঁ। তারপর অপারেটিং এক্সপেন্স গুলো আমরা বাদ দিব। অপারেশন মানে হচ্ছে ওই যে আপনার এই অফিসে যে স্যালারি দিচ্ছেন, ভাড়া দিচ্ছেন, ডিপ্রিসিয়েশন হচ্ছে, রেন্ট দিচ্ছেন, ওয়ার্কিং আচ্ছা ভাই, ক্যাপিটাল এটা কি যেগুলো, যদি আমি একজন আইনজীবীর অফিস হিসেবে দেখাই, তার যে স্টাফ আছে সে তার স্টাফদের স্যালারি দিচ্ছে, সব সব, তারপর তারপরে অফিসের ভাড়া দিচ্ছে, সে যে হ্যাঁ একটা হ্যাঁ চেম্বার এগুলো নিয়ে বসতেছে, মানে ওইভাবে যদি সব আর কি সব, মিলে দেখি। হ্যাঁ হ্যাঁ ওগুলো। তারপরে দেখেন এগুলা বাদ দিলে অপারেটিং 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 এক্সপেন্সটা প্রফিট, বেড়েছে। অপারেটিং এক্সপেন্স থেকে আপনি বাদ দিবে এই টোটাল রেভিনিউ থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিয়ে দিলে আমাদের থাকে অপারেটিং ইনকাম, ঠিক আছে। হ্যাঁ। তারপরে আমি আদার ইনকাম যদি থাকে, এক্সপেন্স থাকে, আচ্ছা, আদার, আদার ওই, আদার হ্যাঁ, আদার ইনকাম হচ্ছে অ্যাট আদার ও এক্সপেন্স গুলো বিয়োগ, এই নেটটা এখানে লিখতে হবে, ঠিক আছে। ও, এক্সপেন্স হলে, ইনকাম হলে যোগ, আর এক্সপেন্স হলে বিয়োগ, ঠিক আছে। হুম হুম, ওকে, স্বাভাবিক হ্যাঁ ব্যাপার। এটা আমি তো হ্যাঁ মূল ইনকামের সাথে ঢুকাইতে পারবো না, কারণ ওটা তো আমার অন্য ইনকাম, হ্যাঁ। ঠিক তারপর, আছে। এটা বাদ দেওয়ার পরে বের হবে কি, প্রফিট বিফোর ট্যাক্স। হ্যাঁ, তারপর যে পনেরো তারপর পার্সেন্ট ট্যাক্স ট্যাক্সটা কাটা। যখন আমরা বাদ দিয়ে দিব, তারপরে হ্যাঁ, নেট ইনকাম বের হবে, সিম্পল হিসাব একবার। এটা তো সোজা, কিন্তু যে আরেকটা যে বললেন, এটা তো সার্ভিস বেস, আরেকটা বললেন হ্যাঁ, এটা ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারিং যে আমরা দেখাচ্ছি, নিচে দেখাচ্ছি এটা, এটাও ভাইয়া যে ওরকম করে, ভাইয়া হ্যাঁ। একটু হ্যাঁ একটু বলেন। অপারেটিং এক্সপেন্সের মধ্যে তো ইউটিলিটি বিলও থাকতে পারে, তাই না? হ্যাঁ, রাইট, আপনার হ্যাঁ, দোকান বা ইউটিলিটি বিল ইউটিলিটি তো বিল, থাকে। ঠিক আছে। আমরা যত ধরনের এই যে ব্যবসা পরিচালন ব্যয় যতগুলো থাকে, ঠিক আছে। জি। হ্যাঁ, তো ধরেন আপনার থাকতে পারে এখানে স্যালারি ওয়েজ আছে, অফিস সাপ্লাই আছে, ডিপ্রিসিয়েশন আছে, ঠিক আছে, রেন্ট এক্সপেন্স আছে, মিসিলেনিয়াস এক্সপেন্স, অন্যান্য এক্সপেন্স গুলো আচ্ছা, এখানে আছে। কি ইনভেন্টরিও তো আসতে ভাইয়া পারে না? কেন ভাইয়া ইনভেন্টরি আসবে? সার্ভিসের আবার ইনভেন্টরি কি? ভাইয়া না, ইনভেন্টরি মানে কি? দেখবেন। মানে একজন এই লয়ারও দাঁড়ান তো, দাঁড়ান, ইনভেন্টরি হ্যাঁ, ইনভেন্টরি সার্ভিস রিলেটেড কেন থাকবে? আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন একজন, মানে আমি আর কি এক্সাম্পল দিয়ে আমি নিজে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ধরেন একজন আইনজীবী, তার তো মানে রিম রিম কাগজ লাগতে পারে, মানে, ভাই বা, এগুলো তো স্টেশনারি। ইনভেন্টরি ও কাকে সরি বলে? সরি সরি সরি, হ্যাঁ ও না আপনাকে ওইটা। ইনভেন্টরি বুঝতে হবে, ইনভেন্টরি কি। আপনি বিক্রয়ের জন্য যেই মাল আপনি রাখছেন ওটা, সেগুলোকে বলা সেটাই ইনভেন্টরি। না, সরি, ওটাও আমি বলতেছি স্টেশনারি, আপনাকে কনসেপ্ট স্টেশনারি। ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। জি আর জি, আপনি ব্যবহারের জন্য রাখেন, ওইটা হবে সাপ্লাইস। আচ্ছা, তাহলে এখানে সাপ্লাইস কি কখনো, সাপ্লাইস বা স্টেশনারি থাকতে পারে হ্যাঁ, সার্ভিস এই যে নিয়ে? অফিস সাপ্লাইস যে আছে এখানে, অফিস হ্যাঁ সাপ্লাইস, হ্যাঁ, কাগজ না, কলম স্টেশনারি, পেন্সিল, স্টেশনারিও তো থাকতে একই পারে। জিনিস, একই জিনিস। আচ্ছা অফিস সাপ্লাইস, স্টেশনারি, ঠিক আছে, এগুলো আচ্ছা, একই ঠিক। জিনিস। হ্যাঁ, এক কথায় অফিস মেইনটেনেন্স যে ব্যয়গুলো সেটা হলো অফিসিয়াল অপারেটিং। ব্যয়, অফিসিয়াল এবং বিক্রয় ব্যয় যেগুলো আর কি। ও জি তো জি আর জি বিক্রয় বলতে কিছু নাই, এই জন্য ওর আইটেম কম, জি। ঠিক আছে। আউটসাইড ফ্যাক্টরি শোনেন, সেগুলো। আমি কিন্তু অঙ্ক করাবো, একটা একটা অঙ্ক করাবো, ঠিক আছে, বাকি জি একটা বা দুইটা বাকি কিন্তু আপনাদের বা করতে হবে বাসায়, দুইটা অঙ্ক, একটা ম্যানুফ্যাকচারার দিয়ে আর একটা এই দিয়ে সার্ভিস ঠিক বেস আছে। দিয়ে। দেখেন, তারপর এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির, সেলস তো বরাবর থাকবেই,
ওর তো সার্ভিস না, ও তো টেনজিবল পণ্যের ব্যবসা করে, না, সেলস। এটার একটা উদাহরণ দেন তাহলে ওইভাবে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন, মানে যেমন ধরেন ধরেন মোবাইল বিক্রি করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জি। ফার্নিচার বিক্রি করলেন, টিভি হ্যাঁ ফ্রিজ বিক্রি করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার বুঝতে পারছি। বিক্রি করলেন। হ্যাঁ, এই জন্য এটার বিগিনিং ঠিক আছে। ইনভেন্টরি। হ্যাঁ তারপরে আপনি ধরেন এই যে মুদির দোকানদার, পণ্য হ্যাঁ বিক্রি করতেছেন প্রতিদিন, ফার্মেসি আছে আপনার, হ্যাঁ, ঠিক না? হুম হুম হুম, প্রোডাক্ট বিক্রি করতেছে আর কি। প্রোডাক্ট প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন, কিন্তু এটা হচ্ছে, ওটা আমি ট্রেডিং এর ব্যবসার কথা বলছি, ট্রেডিং। হ্যাঁ মানে আমি ধরেন কিনে এনে বিক্রি করতেছি। আর যদি আমি ম্যানুফ্যাকচার করি, আমি যদি তৈরি করি, আচ্ছা। ঠিক আছে, তৈরি করতে গেলে আমার কিছু জিনিস কিন্তু এখানে থাকবে। আচ্ছা, আমি ট্রেডিং এরটা এখানে দেখাই নাই, ট্রেডিং এরটা আমি বই থেকে দেখাচ্ছি, শীট বড় হয়ে যাবে তো এই জন্য ট্রেডিং এরটা দেখাই নাই এখানে। বই তো মানে আছে তিনটে আপনাদের কি সবার। লাগবে? মানে ম্যানুফ্যাকচারও লাগবে, ট্রেডিংও লাগবে, আবার ওই যে সার্ভিসও লাগবে। শোনেন, এখানে চেঞ্জটা শুধুমাত্র, হ্যাঁ বাকি সব সেম, হ্যাঁ চেঞ্জটা শুধুমাত্র এই যে কস্ট অফ গুডস সোল্ড এই জায়গাটায়। আর সব সেম, মানে ওই যে তিনটা তিনটা প্রতিষ্ঠান বললাম না, হ্যাঁ হ্যাঁ তাদের হ্যাঁ। সবই সেম থাকবে, জাস্ট খালি আপনার এই জায়গায় খালি একটু চেঞ্জ হবে, আর সব সেম। ভাই আমরা বই দেখতে চাই না, আপনি এই শীটের মধ্যে এটা ঢুকাই দিয়েন না, ট্রেডিং ঠিক আছে, এরটা ভাই। বুঝতে পারছেন? জি। এই শীট গুলো আজকে করছি, বুঝছেন? হ্যাঁ, মানে এই বুঝতে জন্য পারছি। আমি সেই আইসা 6টা থেকে বসছি আমি, পুরো আচ্ছা আচ্ছা, 10টা পর্যন্ত 4 ঘন্টা আমি মনে করেন কিভাবে কি করব আমি না তাল বুঝতে পারছি পাচ্ছিলাম এই না। জন্য। দেখেন এখানে, তো ম্যানুফ্যাকচারিং এ যে ও তো পণ্য প্রস্তুত করে, হ্যাঁ পরীক্ষার সময় যদি কস্ট অফ গুড সোল্ড, টোটাল কস্ট অফ গুড সোল্ড বের করে দেওয়া থাকে, আপনি হ্যাঁ, তো হিরো হয়ে গেলেন, আপনার আর কিছু বের করতে হবে না। আচ্ছা। ঠিক আছে, হুম, মানে আপনি তো মনে করেন যে পুরো হিরো। তখন মনে করেন ওই সেলস থেকে ডাইরেক্ট কস্ট অফ গুড সোল্ড এর টোটাল ভ্যালুটা বাদ দিয়ে দিলেই গ্রস প্রফিট বের হয়ে যাবে। জি। আর পরীক্ষায় যদি থাকে যে বছরের শুরুতে ইনভেন্টরি ছিল 1,000 টাকা, পারচেস করছে 2,000 টাকা, ঠিক আছে, এই যে পারচেস করতে গিয়ে ট্রাকের ভাড়া গেছে আরো 500 টাকা, ঠিক আছে, তারপরে যে এই যে পারচেস যে করছে, এখান থেকে কিছু পণ্য রিটার্ন দিছে, 200 টাকা রিটার্ন দিছে, এটাও বাদ। আচ্ছা, এটা কিসের রিটার্ন পারচেজের, মানে কি? আপনি পারচেস করছেন, দেখা গেল পণ্য একটু নষ্ট পাইছেন 200টা, ওটা ফেরত দিয়ে দিচ্ছেন আপনি, ও আচ্ছা। ঠিক আছে। হুম, তো এই বিগিনিং ইনভেন্টরির সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে যেগুলো। আচ্ছা, আর এই যে কস্ট অফ হ্যাঁ, কষ্ট, গুডস। দাঁড়ান, এই যে কষ্ট অফ গুডস অ্যাভেলেবল ফর তো পরে আসবে। তো আমার এখানে আমি, এই যে এটা তো আমার হচ্ছে কি, এই যে এই জিনিসটা হচ্ছে আমার আমার গুদামে রয়ে গেছে এটা, ঠিক আছে। এখন বাকিটুকু আমি, মানে এডিশন, বাইরে থেকে আমি কিনে আনলাম, কেনার পরে আনুষঙ্গিক খরচ, যেটা ওই পণ্য, বা ওই যে আমরা বললাম না যে একটা অ্যাসেটের ভ্যালু ধরতে হবে কি, ওই পণ্যর, ওই অ্যাসেটের খরচ, তার সাথে আনুষঙ্গিক খরচগুলো, এই পণ্যটা আনতে ট্রানজিট গেছে, ট্রান্সপোর্টেশন, ওইটা খরচ যোগ হয়েছে। আপনি একটা কাজ করেন, এই যে একটু একটু ভুল হয়ে যাবে অনেক সময়, এই পারচেজ করার পরে এই পারচেজের সাথে 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 এই রিটার্নটা বাদ দিয়ে দেন, তৈরি হলো, ঠিক আছে। 2,000 টাকার পণ্য পারচেজ করছেন, 200 টাকা রিটার্ন হয়েছে, সাথে সাথে বাদ দিয়ে দেন 1,800 টাকায়। তারপরে আপনি এই যে ট্রান্সপোর্টেশনটা যোগ করেন, যোগ ট্রান্সপোর্টেশন, এটা হচ্ছে নিট পারচেস। আসলে 2,000 টাকার পারচেস করছিলাম, 200টা পণ্য খারাপ করছে, তো ওটা ফেরত দিয়ে দিলে আমার তো পারচেস হচ্ছে 1,800 পণ্য, বুঝতে পারছি। ঠিক আছে। কাজে আমাকে নেট কত পারচেস করছে এটা ই করতে হবে, তাহলে আমার এখানে অ্যাডজাস্টমেন্ট করলে বের হয়ে যাবে টোটাল পারচেজ, আমি বের হয়ে যাবে, তাই না? জি। টোটাল পারচেজ যখন বের হয়ে যাবে, ধরুন পারচেজ হলো আমার কত এখানে, 2,500 থেকে 2,300 টাকা, তাহলে এই 2,300-র সাথে এই যে 1,000, এটা যোগ হয়ে 3,300 পণ্য আমার গুদামে এখন বিক্রি করার মতো আছে, মানে গুডস অ্যাভেলেবেল ফর সেল। মানে কস্ট অফ গুডস অ্যাভেলেবল করছে। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, মানে যেই পণ্যগুলো আমার বিক্রি করার জন্য অ্যাভেলেবেল টোটাল আছে, কিন্তু সব আচ্ছা, পণ্য বুঝতে তার বিক্রি হয় না। এটাতে বাদ দিতে হবে যেগুলো অবিকৃত আছে, তাকে বলা হয় এন্ডিং ইনভেন্টরি, তাই না? যেগুলো হ্যাঁ, গুদামে পড়ে থাকবে ওগুলো কি, এন্ডিং ইনভেন্টরি, অবিকৃত। অবিক্রিত অবিকৃত মালামাল। আছে মনে করেন 1,000 পণ্য অবিকৃত আছে, হুম, তাহলে 1,000 পণ্য অবিকৃত যেটা আছে ওটা বাদ দিয়ে দিলে আমার বের হয়ে যাবে বিকৃত পণ্য, 2,300। কস্ট অফ গুডস।
হ্যাঁ, তাহলে কস্ট অফ গুডস সোল্ড এইটাই আমার বের করতে হবে এবার। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। ভেরি ইন্টারেস্টিং বিষয় কিন্তু। অঙ্ক তো তো থাকলে প্র্যাকটিস। অঙ্ক আছে, আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন যে ভালো লাগবে। ঠিক আছে, আমার তো অঙ্ক প্র্যাকটিস করবো বললাম না, আরেকটা ক্লাস আছে। ভাই ওটার মধ্যে দুই এই- তিনটা অঙ্ক আইনেন, মানে একদম হ্যাঁ ডিটেলস। হ্যাঁ হ্যাঁ, আমি 2-3টা অঙ্ক আমি করাই দেবো আপনাদের। ঠিক আছে, করাই দেবো না, আমি বই থেকে বইটা নিয়ে বসেন। ঠিক আছে, ও, শীট দিবেন না? ওই শীটের মধ্যে যাদের কাছে অনলাইনে বই আছে না, ওই বই হ্যাঁ থেকে হ্যাঁ করাই হ্যাঁ, দেবো। ঠিক আছে। বই 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 থেকে তো আসবে পরীক্ষায়, এগুলো তো বই থেকে নেয়া। আচ্ছা। এই যে যেগুলো দিছি এগুলো বই থেকে নেয়া। এরপরে গ্রস প্রফিট বের হবে, মানে মোট লাভ। এর থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দেন। টোটাল অপারেটিং এক্সপেন্স যেটা হবে, এটা থেকে এটা বাদ দিয়ে দিলে বের হবে অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম, ঠিক আছে, মানে অপারেটিং ইনকাম বা অপারেটিং প্রফিট যেটাই বলেন। এ থেকে নন অপারেটিং ইনকাম বা এক্সপেন্স গুলো নেট অফ করতে হবে। নেট অফ মানে হচ্ছে আমার পাওনা থেকে কত টাকা দেনা সেটা বাদ দিয়ে ইয়ে করতে হবে। হ্যাঁ, আমার যদি লাভ হয় সেটা যোগ হবে, আর যদি আমার খরচ হয় সেটা বিয়োগ হবে। এটা করে নেট প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্স বাদ দেওয়ার পরে নেট প্রফিট আফটার ট্যাক্স ডিডাকশন। ঠিক আছে, এটি আমাদের বের করতে হবে। আচ্ছা ভাইয়া, এটা তো দুইটা দেখালেন, একটা দেখালেন সার্ভিস আর একটা দেখালেন ম্যানুফ্যাকচার, ট্রেডিংটা আনেননি? ট্রেডিংটা ওই যে ইসের মতোই হবে অনেকটা। আপনার ওই যে কি বলে, ওই যে সার্ভিসে যেটা, এই যে এই ম্যানুফ্যাকচারিং এর মতোই হবে ট্রেডিংটা, বুঝছেন, অনেকটা পার্থক্যটা কি? ম্যানুফ্যাকচারের মতোই। পার্থক্যটা কি হবে? পার্থক্য, পার্থক্য তেমন পার্থক্য মানে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার একটু জটিল জিনিস থাকে। এই যে এই হ্যাঁ, ওয়ার্ক এক্সাম্পলটা। ইন প্রোগ্রেস মোগ্রেস থাকে। ধরুন একটা মিনিট আমি দেখি এখানে, প্রবলেম টু, এটা না, ট্রেডিং ব্যবসা, সাইকেল এন্টারপ্রাইজ, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট অফ এ ট্রেডিং ফার্ম। ঠিক আছে, ট্রেডিং ফার্ম হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হ্যাঁ, বইয়ের 128 নম্বর পেজ। জি জি। ট্রেডিং ফার্মের দেখেন এই যে, এটা এটা ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট দেখতে হবে আমাদের। ইনকাম স্টেটমেন্টটা পরে আছে, ব্যালেন্স শিট, এই যে ইনকাম স্টেটমেন্ট অফ এ ট্রেডিং ফার্ম। ঠিক আছে, এটা 136 আচ্ছা নম্বর। এটা আমি অ্যাড করে দিব না, ঠিক আছে, শীট আপলোড করার আগে এটাও অ্যাড হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। হ্যাঁ, কেমন, জি জি। তাহলে আপনাদের একটু ভালো হবে, জায়গা ফাঁকা আছে। আচ্ছা, ট্রেডিং ঠিক আছে। ফার্মের ক্ষেত্রে ওই যে ওইটার মতোই হবে, সিমিলার ওই ম্যানুফ্যাকচারিং এর মতোই। ঠিক আছে, শুধু পার্থক্যটা এই জায়গায় কোন জায়গায় ভাইয়া? সেম না? কি পার্থক্য সিমিলার আছে? সিমিলার সিমিলার। ঠিক আছে, আচ্ছা ভাই, একই একই। ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল আচ্ছা, ভাইয়া ইনকাম স্টেটমেন্ট, ইনকাম ব্যালেন্স স্টেটমেন্ট, শিট। এখন আমরা ব্যালেন্স শিটটা দেখি। হ্যাঁ, ব্যালেন্স শিটটা আমরা একটু দেখি। জি। ব্যালেন্স শিটটা হচ্ছে এই যে একটা ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট তো সবার জন্য একই রকম, সবার মানে জন্য এটা। একই রকম ব্যালেন্স শিট সবারই। ঠিক আছে, ব্যালেন্স শিটে আমরা জানি ব্যালেন্স শিট হচ্ছে এক পাশে থাকে অ্যাসেট আর এক পাশে থাকে লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, জাস্ট লাইক অ্যাসেট সমান সমান লাইবিলিটি লাইবিলিটি প্লাস প্লাস ওনার সিকিউরিটি, তাই না? সিকিউরিটি। এটা, জি তাহলে অ্যাসেট গুলোতে আমরা জানি কারেন্ট অ্যাসেট আছে আর একটা আছে নন কারেন্ট অ্যাসেট আছে। কারেন্ট অ্যাসেট হচ্ছে একেবারে শর্ট টার্ম অ্যাসেট, যেগুলো ওই যে এই আমরা ইয়ে করেছিলাম না রেশিও অ্যানালাইসিস, ওইটা জি। পরে কিন্তু আমাদের অনেক লাভ হয়েছে কিন্তু আগে। ঠিক আছে, হ্যাঁ, জি। তাই না, ওইখানে আমরা ডিফারেন্সিয়েশনটা কিন্তু শিখে আসছি। কারেন্ট আছে আমাদের ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড কারেন্ট অ্যাসেট এক্সপেন্স, মানে তো এগুলো ভাইয়া যেটা 1 বছরের মধ্যেই হয়ে এক যায়। বছরের মধ্যে পরিশোধ করতে হবে, মানে জি, ইয়া ওই ক্যাশে কনভার্ট করা যাবে আর কি। ক্যাশে কনভার্ট করে। আর আর ল্যান্ড নন বিল্ডিং কারেন্ট, এগুলো হলো লং এগুলো টার্ম। নন কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, জি জি। ওকে। আর লাইবিলিটিজ এর মধ্যেও কারেন্ট লাইবিলিটি আছে হ্যাঁ, আর লং টার্ম লাইবিলিটিও আছে। কারেন্ট লাইবিলিটি যেগুলো এক বছরের মধ্যে আপনাকে 1 বছরের পরিশোধ মধ্যে। করতে হবে, হ্যাঁ, লং টার্ম লাইবিলিটি আছে। তার সাথে আপনার ওনার সিকিউরিটি, আমরা জানি কি ওনার সিকিউরিটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের যে অংশ, মালিকের অংশের মধ্যে প্রথমে থাকে কি মালিকের শেয়ার ক্যাপিটাল থাকে, তাই না, ক্যাপিটাল কত হ্যাঁ, দিছে সে। জি তারপরে রিটেইন আর্নিংস হচ্ছে
মালিকের এই যে যে নেট ইনকাম হচ্ছে, ওই যে আমরা ইনকাম স্টেটমেন্টে যে দেখলাম নেট ইনকাম, হ্যাঁ। ওই নেট ইনকাম গুলো তো মালিক মানে ব্যবসা থেকে উঠায় না নিয়ে যেইটুক ব্যবসায় রেখে দেয়, ধরে রাখে যে প্রফিট গুলো, ধরেন আপনার ব্যবসায় 100 টাকা ইনকাম হলো, আপনি ওই 100 টাকা উঠে খেয়ে না ফেলে 50 টাকা খাইলেন, আর 50 টাকা প্রফিট আপনি ব্যবসায় রেখে দিলেন, ওটাকে বলা হয় রিটেন আর্নিংস। হ্যাঁ, কিন্তু ঠিক এখানে তো আছে, তাহলে যদি 50 টাকা আমি ভাইয়া খরচও করি বাংলায় বললে মালিক হিসেবে। পুঞ্জীভূত আয়, পুঞ্জীভূত। পুঞ্জীভূত আয়, বাংলায় বলে পুঞ্জীভূত আয়, ধরে আচ্ছা রাখা প্রফিট। সুমন ভাই, মানে এই যে যেহেতু আমি 50 টাকা উঠাই না যে মালিক হিসেবে, তাহলে ওখানে ড্রয়িংস হিসাবে আসবে না, ড্রয়িংস ওনারশিপে? হিসাবে বাদ যাবে, হ্যাঁ ড্রয়িং হিসাবে হ্যাঁ। এই যে ক্যাপিটাল থেকে বাদ যাবে তখন। হ্যাঁ। কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে করা হয় না, এই রিটেন আর্নিংসটা আমাদের করতে হবে অন্য জায়গায়, সেটাকে বলে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওটাও কি আছে এখানে? হ্যাঁ জি, এটা বের এই করতে এই বলতে হবে। এই কি এই ব্যাপার, ব্যালেন্স এটা শিটে দিয়ে নেই কোনো এখানে। হ্যাঁ ব্যালেন্স শিটে এই এখানে কোনো দাঁড়ান দাঁড়ান, অ্যাডজাস্টমেন্ট করতে হয় না। হ্যাঁ এটা অ্যাড করছিলাম, এটা আসলে না, দাঁড়ান দাঁড়ান, এটা বাদ গেছে আমার এখানে। ঠিক ভাইয়া আছে, পিডিএফ সাবধানে দিন ভাইয়া, আপনার দরকার হলে সকালে দিয়েন। যতই করেন, ওই পড়াইতে গেলে ধরা খাবে এগুলো কোনো জিনিস মিস গেলে। ঠিক আছে, দেখেন, বুঝতে হবে এই শীটটা আজকে করছি এবং অতি তাড়াহুড়া অল্প হয়েছে তো। সময় নেই। আচ্ছা ভাই, তাড়াহুড়া হয়েছে কিন্তু শীট কিন্তু খারাপ হয় নাই, আচ্ছা ভাই, শীট তাও কিন্তু হচ্ছে পারফেক্ট শীট হয়েছে। মডিউল ডি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওইটা যে মানে আগে শীট দিয়ে রাখছেন, তাহলে তো ওইটা আর দেখার দরকার নাই। ওটা চমৎকার পড়েছে, ইনডাইরেক্ট মেথড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা গেল ভাই ইকুইটি, এখানে ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা। তাহলে আপনি এটা আপলোড দিলে আমরা কি ওইটাও দেখবো এটাও দেখবো? হ্যাঁ, একই চ্যাপ্টার তো, চ্যাপ্টার তো একটাই। এটা তো মডিউল ডি পড়াইতেছে। হ্যাঁ, ওইটার মধ্যেও মডিউল ডি ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এই ওটা যে তো। দেখেন, এইখানে আমরা ওই ইকুইটি স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস করবো, হ্যাঁ। এখানে করবো কি, ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, এটা তো এক পরীক্ষায় ধরনেরই ওনার্স। এটা দেওয়া থাকবে, রিটেন আর্নিংস দেওয়া থাকবে, ঠিক আছে, এই অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। এই যে অঙ্কের মধ্যে রিটেন আর্নিংস এর একটা দেওয়া থাকবে, রিটেন আর্নিংস এই যে ওপেনিং ব্যালেন্স, বছরের শুরুতে যেটা ছিল ওপেনিং ব্যালেন্স, মানে বছরের শুরুতে আপনার রিটেন আর্নিংস এর ব্যালেন্স কত ছিল, এর প্রফিট প্রফিট করছেন না, নেট ইনকাম করছেন না, ওই নেট ইনকামটা আপনার এখানে যোগ হবে, যোগ হয়ে আপনার টোটাল প্রফিট এখন কত, ব্যবসায় ব্যবসায় আপনার ধরে রাখা পুঞ্জীভূত প্রফিট কত, বছরের শুরুতে ছিল একটা, তারপরে আপনি নতুন এই বছরে আরো কিছু আয় করলেন, তাহলে চার আপনার লাখ টোটাল 88,000। পুঞ্জীভূত এত। এখন এখান থেকে ডিভিডেন্ড পেড করছেন, ডিভিডেন্ড মানে জনগণকে ডিভিডেন্ড পেড করছেন, ঠিক আছে, ডিভিডেন্ড পে করলে এটা আমার এখানে মাইনাস হবে। ঠিক আছে, ডিভিডেন্ড কেন আসছে এখানে, কারণ যদি আপনার এই কোম্পানিটা হয় লিমিটেড কোম্পানি হয়, তখন ডিভিডেন্ড আসবে। আর যদি কোম্পানিটা আপনার প্রপার্টরশিপ কনসার্ন হয়, তখন সে কি করে, উইথড্র করে, বুঝতে পারছেন, জি। তখন সে উইথড্র করবে। আমরা আমি 3টা অঙ্ক বাছাই করে রাখবো বইয়ের, হ্যাঁ এই 3টা অঙ্ক আমরা নেক্সট ডে তে করাবো। ঠিক আছে, এই দেখেন, যেগুলো ট্রেডিং কোম্পানি, যেগুলো হচ্ছে আপনার এক মালিকানা কারবারি, সেগুলোতে ড্রয়িংসটা বাদ যাবে, তার কোনো ডিভিডেন্ড নাই। ডিভিডেন্ড দেওয়া হয় কি ধরনের কোম্পানিতে, লিমিটেড কোম্পানিতে, জানেন? জি। ভাই, এই জিনিসটা কিন্তু জানতাম না। জানতেন না? না, ওই ডিভিডেন্ড যে দেওয়া এক হয় মালিকানা বা না, মানে। এক মালিকানা কারবারে, ব্যবসা থেকে টাকা উঠে নিলে ড্রয়িং হিসাবে আসে, উত্তোলন। আর হ্যাঁ। লিমিটেড কোম্পানিতে ড্রয়িং তো নাই, এটা ডিভিডেন্ড আকারে দেয়, ও আচ্ছা। লভ্যাংশ হিসাবে দেয়। ব্যাংকগুলো ডিভিডেন্ড দেয় না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ব্যাংক বা ইন্স্যুরেন্স। তখন ড্রয়িংটা বা ডিভিডেন্ড বাদ যাবে, বাদ যাওয়ার পরে যেটা নেট আসবে, এইটাই আমাদের কোথায় যাবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্স শিটের এই ব্যালেন্সটাই এখানে আসবে, এই যে ওই গেল ওইটা। ভাইয়া এত উম, এগুলো আপনার শীতে দিয়ে দিয়েন ভাইয়া, অনেক ভুলই জিনিস মাথা ঘুরায় এটা দেখলে। আইবিবি এই বই। এইটাই এই যে নিচে ছিল, বুঝছেন, আপনার এই যে শীতে আপনি ঢুকা দেন ভাইয়া, ওনার্স এই যে এই যে ইকুইটি। এটা এটা নিচে ছিল, এটা নিচে ছিল, এটা
ও সামহাও এটা পেস্টিং করার সময় ওইটা মানে হাইড হয়ে আছে, এটা বের করে দিয়ে আপলোড করে দেবো। আচ্ছা, ওটা ভাই বের করে দিয়ে ছবিটা। আচ্ছা শুনেন, হ্যাঁ, তাহলে এটা এই যে রিটেন যেটা আছে এটা কিন্তু ওই যে আমাদের ওখান থেকে ব্যালেন্স যেটা বেড়েছে এটাই কিন্তু এটা আছে, ঠিক আছে। ঠিক আছে। সো এইভাবে অঙ্কটা এইভাবেই শেষ হয়ে যায়, কিন্তু যতটুকু এটা তো ফরম্যাট। হুম, হ্যাঁ, আমরা ওয়ার্কশিটে একটা জিনিস পড়ছি না, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, জি এখানে জি। কিন্তু অ্যাডজাস্টমেন্ট গুলো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। ওই যে মাল্টিপল কলাম স্টেটমেন্ট, ওই যে যেটা যে অ্যাডজাস্টমেন্ট করে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্স। মানে হচ্ছে ধরেন যদি যোগ বিয়োগ করতে যোগ হয়। বিয়োগ থাকে, মানে আমার এই যে এখানে যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ধরেন আমার স্যালারি অ্যান্ড ওয়েজেস 1,000 টাকা, এর হ্যাঁ, যদি বকেয়া থাকে যে স্যালারি ওয়েজে পেয়েবল। 500 টাকা বকেয়া আছে, সেটা হবে যোগ। মনে রাখবেন, বকেয়া যোগ অগ্রিম বিয়োগ, মনে থাকবে। জি না ভাই, বকেয়া এটা যোগ বাংলা লেখা দিয়েন ভাই। বকেয়া যোগ অগ্রিম বিয়োগ, মনে থাকবে এটা। বকেয়া যোগ। হ্যাঁ, অন এক্রুড, এক্রুয়াল, ডিউ, বিভিন্ন নামে থাকতে পারে, যেগুলো বকেয়া আছে সেগুলো যোগ। আর হ্যাঁ, অ্যাডভান্স, ঠিক মাইনাস আছে, দিতে হবে। প্রিপেইড। কারণ তো, হ্যাঁ, কারণ আমি তো অ্যাডভান্স দেখাবো না। আমি হ্যাঁ হিসাব করতেছি 25 সালের, আমি তো হ্যাঁ, আহ, এগুলো আমার বাদ যাবে, ঠিক আছে, অ্যাডভান্স বাদ যাবে। আচ্ছা তো ভাইয়া, আরেকটা ওইগুলো কোশ্চেন, একটা কোশ্চেন। সেটা হলো ওই ব্যালেন্স শিটে দেখলাম যে আপনার প্রফিট, তারপরে রিটেন আর্নিংস, এগুলা লাইবিলিটির পাশে দেখানো হয়েছে। লাইবিলিটি না, ওইটা ওনার সিকিউরিটি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওনার কি করছি, অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। আচ্ছা আচ্ছা, ও লাইবিলিটি তো ওই যে আমরা পড়েছি কারেন্ট লাইবিলিটি আর লং টার্ম লাইবিলিটি। জি, আর এটা এখানে বুঝছি। তো আমার ওনার সিকিউরিটি, মালিকের যেটা হচ্ছে ওনার সিকিউরিটি অলওয়েজ ক্রেডিট। আচ্ছা আচ্ছা, কারণ ব্যবসা মালিকের কাছে দায়বদ্ধ। ও ব্যবসা ঠিক তো আছে একটা ঠিক আছে, সেপারেট এন্টিটি। বুঝতে পারছি। আর ব্যবসা মালিকের কাছে দায়বদ্ধ এইটা, আর ব্যবসা এক্সটার্নাল পার্টির কাছে দায়বদ্ধ এইটা। জি বুঝা গেছে। জি, ক্লিয়ার। এই কনসেপ্ট গুলো বুঝবেন, তাদের অঙ্ক সুন্দর বুঝতে পারবেন। ঠিক আছে, খালি শীট দিয়ে দিলে, ওই যে শীট কিনতেছে প্রচুর মানুষ, এই যে আমি বলছিলাম রেকর্ড ক্লাস সহ কিনেন, পাকনামি করে শীট কিনে এখন ধরা খায় বসে আছে। কি ভাইয়া? মানে ওই যে আমরা তো বাইরে সেল করি শীট, বুঝছেন। তো জি তাদেরকে অফার করছিলাম যে আপনারা রেকর্ড ক্লাস সহ কিনেন। তো অনেকে মনে করেন একটু ডাবল খরচ পড়ে যায় দেখে শুধু শীট নিছে। তো শীট নিয়ে আদৌ কি বোঝা সম্ভব বলেন এগুলো। না না না, এই যে যে সম্ভব। কথাগুলো বলতেছি, এগুলা বলতে পারলে তো সবাই মনে করেন যে টিচার হয়ে যেতে পারতো। আমার তো এগুলা মনে হয়, জানার জন্য তো আ- আমার আ- আমার তো মনে হয় যে এগুলা সরাসরি প্রাইভেট পড়া উচিত। বুঝছেন? আচ্ছা আসলে ভাইয়া, আপনি যে একটা বাংলা শিট আপলোড দিছেন গ্রুপে, ওখানে কি মানে সব ধরনের থিওরি জাস্ট ওখানে? সব ধরনের থিওরি আছে এখানে। না না, সুমন ভাই, যদি আপনার হুম কাছে যে 28 নম্বর অঙ্কটা 3 মাস হ্যাঁ। প্র্যাকটিস করা যায়, তাহলে হুম তো মনে হুম। হয় আর একটু থিওরি পড়লেই পাস। হ্যাঁ, আপনি শোনেন, থিওরি গুলো আগে অ্যান্সার করে ফেলবেন, বুঝছেন, থিওরিতেও কিন্তু আপনি পাস করে যেতে পারবেন। আপনি আজকে একটু বলে দিবেন থিওরি আসলে আমরা কোন কোন চ্যাপ্টারটাকে এমফাসিস দিব। থিওরি হ্যাঁ, তো সাজেশন সলিউশন দেওয়াই আছে ও মাত্র। বাংলাটা, না ভাই না, থিওরি সাজেশন, আছে হলো 6টা চ্যাপ্টার। না না, সেটা তো বুঝতে পারছি, মানে কনফার্ম থাকে না যে এই 2টা চ্যাপ্টার থেকে আসেই বা এই 3টা চ্যাপ্টার থেকে আসেই, না না, এরকম। ওরকম ওরকম করে থাকে না ভাই, সব আচ্ছা জায়গা থেকে সুমন আসে। ভাই, সুমন ভাই একটা কথা বলবো। ওই যে পরে পরে আমি একটু আগে এটা শেষ করে নেই, শেষ করে নেই, শর্ট, ওই যে 12টা বেজে গেছে। শর্ট নোটস এন্ড কোশ্চেন যেটা, ওইখান থেকে কি আমি টিকাগুলি সব কমন পাবো? আপনার যে একটা সব সব কমন পাবেন, ঠিক আছে, এখান থেকে। ওই টিকাগুলো পাবো ওইখান থেকে না? টিকা ওই আচ্ছা, 20 নাম্বার টিকা কমন পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। যদি শয়তানি করে তাহলে দুই একটা হয়তো আপনি কমন নাও পেতে পারেন। আচ্ছা, ওগুলো কি বড় লাগতেছে আপনাদের কাছে, আরো ছোট করে দিব? না ভাইয়া, আপনি অ্যাড করে দিবেন ভাই, এটা একটা রিকোয়েস্ট। ইনকাম স্টেটমেন্টে ট্রেডিংটা অ্যাড করে দিবেন। আর যেটা আপনার ওনার আচ্ছা আচ্ছা, সিকিউরিটিটা ঠিক আসেনি আছে। ওটা কত, ওটা পেস্ট করে দিবেন। আর কালকে ব্যালেন্স পিন শিটটা, দিবেন, কালকে পিন দিন, ঠিক আছে। হ্যাঁ কালকে প্রিন্ট হ্যাঁ দিব, কালকে। আজকে দিয়েন না, আজকে দিয়েন না, কালকে, কালকে দেন, না না, আজকে আমি দিয়েন। আজকে রাত্রে দিয়ে দিব, কালকে পিন দিবেন না, কালকে দিলে তো আমি, মানে আপনি পিন দিবেন কখন? আপনি এনিওয়ে, বলেন। শোনেন শোনেন, হ্যাঁ, বলেন। একটা মিনিট, প্রফিট এন্ড লস আর ম্যাথ প্র্যাকটিস যে এটা, হ্যাঁ, এখানে দেখেন আমি এই অঙ্ক কিভাবে করতে হবে তার স্টেপ দিয়ে দিছি, ঠিক আছে। যে একটা ট্রায়াল ও, ব্যালেন্স থেকে কিভাবে আপনি এই ইনকাম স্টেটমেন্ট, রিটেন আর্নিংস, ক্লাসিফাইড ব্যালেন্স শিট সুন্দরভাবে করবেন, ঠিক আছে।
এটা তো যেমন লাগবে ওই অঙ্ক করতে মঙ্গলবার। ইয়েস, এটা আপনি দুনিয়ার কোথাও পাবেন না, এত সুন্দর করে দিয়ে দিছি, মানে বইতে তো নাই। এইটা ভাই ঠিক আছে, আগে দিলে তো এত পেশার করা লাগতো না। আগে দিব, ভাই আগে দিব, সময় কই ভাই, হ্যাঁ, এতগুলা সাবজেক্ট। আর এবার অ্যাকাউন্টিং সময় আপনি এই না দুই এবার মাসের ভাইয়া মধ্যে অ্যাকাউন্টিং শিখে যাবেন? না না এবার তাও তো সময়ও অনেক কম দিছে। শিখছেন, অনেক শিখছেন। আমরা এটা দুই সত্যি কথা বছর সুমন ভাই, আমরা নন বিজনেস ব্যাকগ্রাউন্ড হিসাবে অ্যাকাউন্টিং আপনার কাছ থেকে অনেক শিখছি, এটা সত্যি কথা। আমরা 4 বছর বিবিএমবিএ করে এত শিখতে পারি নাই। আপনারা তো মাসাল্লাহ দুই মাস 3 মাসে অনেক শিখছেন, অনেক ভালো বুঝছেন। পাসটা করতে পারলে গেলে। ঠিক আছে, তবে আমাদের কোচিং থেকে যারা পাশ করে তারা শিখে পাশ করে, ওই বুম বাম লেখা মেখা কিছু নাই করে পাশ না করে না, মানে বুঝছেন? থিওরি গুলিকে একটু চাপাবাজি করা যাবে না, কইরা যে গেলে। অবশ্যই করতে পারবেন, এই যা বলতেছি এগুলোই তো এই, চাপা দিতে হবে। দেখেন, ট্রায়াল ব্যালেন্সটাকে আগে যাচাই করবেন, ঠিক আছে? ওই যে হুম, অঙ্কে তো ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, তাই না? হুম। হ্যাঁ, ওই যে আমরা পরীক্ষার প্রশ্ন তো দেখছি, তাই না? যে কি, সরি, এই যে না একটা স্যাম্পল, আচ্ছা ঠিক আছে এটা। স্যাম্পল দেখেন, আমাদের কিন্তু এই শীটে কিন্তু আমরা ওই যে কোশ্চেনও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? বিভিন্ন ইয়ারের কোশ্চেন দিয়েছিলাম, তাই না? দেখেন কই, এখানে। না না এখানে তো দেয়নি। আরে ভাই, দিছিলেন, আপনি ইসে ঢুকেন, ড্রাইভে দিছেন ঢুকেন। হ্যাঁ ওখানে তো বিভিন্ন ইয়ারের কোশ্চেন দিছে না, আমি বলতেছি হ্যাঁ, শীটে দেননি। শীটে দিতে যাবো কি জন্য? শীটে হ্যাঁ দিবেন আর লিখে কি, দিবেন, আমাদের টাকা খরচ নির্দিষ্ট ইয়ার লিঙ্ক করবেন? দিছে, তো লিঙ্কে অনেক ইয়ারের সুন্দর কোশ্চেন করে আলাদা দিছে দিছিলেন, দিয়ে। হ্যাঁ দিছেন, ইয়ারের ওটা কোশ্চেন দিছেন। আলাদা দিছিলেন। হ্যাঁ, ওইখান থেকে একটা অঙ্ক দেখান না যে এরকম। এই যে অঙ্ক, এই যে এটা, ন্যাশনাল ল্যাম্প কোম্পানি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। দেখেন, এই যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, দেখছেন? তারপরে এই যে অ্যাডিশনাল ডাটা, এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এটা করতে কি হবে। ম্যানুফ্যাকচারার কোম্পানি না ট্রেডিং কোম্পানি? এই যে এই যে দেখেন, আপনার নাম দেখে বুঝতে পারবেন এটা কি ধরনের কোম্পানি। দা ফলোইং ডাটা ন্যাশনাল ল্যাম্প কোম্পানি, ঠিক হ্যাঁ আছে? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, তার মানে হচ্ছে এটা একটা ট্রেডিং হ্যাঁ কোম্পানি। হ্যাঁ, মার্চেন্টাইজ, হ্যাঁ ট্রেডিং কোম্পানি। ট্রেডিং কোম্পানি, ঠিক আছে? হ্যাঁ মার্চেন্ডাইজ মানে হচ্ছে ও কিনে আর বেচে। আচ্ছা। ওকে, এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট গুলো থাকে, আর কি কি ও করতে হবে? জার্নাল করতে হবে, এই যে 10 10 কলাম কলাম, লাস্ট। ওরে হ্যাঁ বাবার, এটার মধ্যে 10 কলাম ওয়ার্কশিট দিয়ে দিছে আপনার। এরকম থাকতে পারে পরীক্ষা, 10 কলাম ওয়ার্কশিট দিবে। ও, 10 কলাম ওয়ার্কশিট করার একটা সুবিধা আছে কিন্তু। সুবিধা আছে, আপনাকে যে এই যে ক্লাসিফাইড ব্যালেন্স শিট, এই যে ক্লাসিফাইড ইনফরমেশন করতে বলবে, ওই 10 কলামের মধ্যে কিন্তু অলরেডি ওটা করা হয়ে যাবে। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তো এখানে হয়ে করা যেতেছে। হয়ে যাবে, হ্যাঁ, ওইটাই খালি আপনি, এই যে ওটা আমরা যে এখানে টেমপ্লেট কপি করে দেখালাম না, বসাবা। হ্যাঁ 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 টেমপ্লেট দেখা, ওইটাই কপি পেস্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটা যদি হয়ে যায়, মনে করেন পাস কিন্তু কেউ ঠেকায় রাখতে পারবে না, এবং আমি তবে বিশ্বাস আপনি পারবেন। 28 নম্বর ওটা কি পরীক্ষার একদম সবার শুরুতে ধরবো না লাস্টে ধরবো ভাই? না একটু মিললে তো। পরে ধরেন, আগে একটু হাতটা চালু করে হ্যাঁ থিওরি গুলো অ্যান্সার করে পরে ধরেন, মাঝামাঝিতে ধরেন, 1 ঘন্টা আচ্ছা পরে। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। প্রথমে ধরে না মিললে তো মাথা ভাই গরম হয়ে আঠাশ যাবে। আঠাশ আঠাশ নম্বরে বিগত বছরের কোশ্চেন দেখলাম অনেক সময় রেশিও অ্যানালাইসিসও আসছে। হ্যাঁ, আসছে, ধরে আসতে পারে। সব তো সব অঙ্ক তো আর আসবে না, আমি তো জি অনেকগুলোই শিখাইছি। জি জি। ওর মধ্যে ধরেন অথবা অথবা টা পাবেন আপনি, ঠিক আছে? আর এটা তো তো- নতুন, নতুন নিয়মে আসবে না, এটা আগের নিয়মেই প্রশ্ন হবে, অ্যাজ লাইক ইজ এটার মতো। হ্যাঁ হ্যাঁ, এটা তো আর নতুন ফরম্যাটে হবে না না, অ্যাকাউন্টিং, এটা না, আগের নিয়মে। এটা আর নতুন ফর্মেট করতে হবে না। দেখেন, তো এই যে প্রথমে কি ট্রায়াল ব্যালেন্সটাকে অ্যানালাইসিস করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল দায়, এটা হচ্ছে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা বিগিনিং ইনভেন্টরি, ঠিক আছে? জানুয়ারি 1 তারিখে, এইটা আমরা কিন্তু জানুয়ারি 1 তারিখে যেটা, সেটা কিন্তু আমরা ইউজ করি, আমরা কিন্তু সেটা ইউজ করি কি, কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য, ঠিক আছে? জানুয়ারি ইনভেন্টরিটা। হ্যাঁ, আমাদের ব্যালেন্স শিটে যে ইনভেন্টরিটা যায়, হ্যাঁ ব্যালেন্স শিটে অ্যাসেটের পাশে একটা ইনভেন্টরি দেখছেন না? হ্যাঁ ওইটা আছে কিন্তু, তো। ওইটা কিন্তু শোনেন, এখানে কি লেখা আছে দেখেন, ট্রায়াল ট্রায়াল ব্যালেন্স ব্যালেন্স 2000 কি 31শে ডিসেম্বর 2019। 19। তার মানে আপনার বছর শেষের আইটেম গুলো আপনার এখানে আসবে। মানে আপনি যে ব্যালেন্স শিট করবেন, ব্যালেন্স শিটে অলওয়েজ কি আসবে, বছর শেষের আইটেম গুলো আসবে। তার মানে ইনভেন্টরি যেটা আসবে সেটা কি, বছর শেষের। ঠিক আছে, মানে ওইটা এন্ডিং ইনভেন্টরি। প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা হচ্ছে একটা সম্পদ। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এগুলো সম্পদ, এখান থেকে যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো বাদ যাবে, ঠিক আছে? যার যারটা তার তার সাথে বাদ যাবে, বিল্ডিং এটা বিল্ডিং এর সাথে বাদ যাবে, কি ফিকচারটা ফিকচারের সাথে বাদ যাবে।
ঠিক আছে, দায়ের পাশে। আসলে অঙ্ক না করলে এটা বোঝা যাবে না, অঙ্ক হ্যাঁ করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবেল, আমি অঙ্ক করাই দিব, হ্যাঁ করাই দিব, তারপর দেখবেন আপনারা ইয়ে করতে পারবেন। ভাই তিন ধরনের তিনটা অঙ্ক দিয়ে নেই যে এ, স্যার, তিনটা অঙ্ক দিয়ে আপনাদের জানি। যেটা কাজ সেটা হচ্ছে আজকে বা কালকের মধ্যে মানে নেক্সট হ্যাঁ, ক্লাসের আগে নিয়মগুলো পড়ে ফেলা, ঠিক আছে? আচ্ছা এই বাংলা শীটটা প্রিন্ট দিব, আর হচ্ছে আচ্ছা এটা পড়ান, এটা তো বাকি আছে, বলেন। এইটাই যে ট্রায়াল ব্যালেন্স থেকে শুরু করবেন, কিভাবে কিভাবে আছে এটা একটু করে নেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা বাংলা পড়লে বুঝবেন। আচ্ছা এই যে আর এখানে একটা প্রবলেম আছে, এই যে দুইটা প্রবলেম, এই হ্যাঁ। দেখেন। প্রবলেম ও নাম্বার অঙ্ক টু। তো দিয়েই রাখছেন আপনি। অঙ্ক অঙ্ক দিছি আমি, দুই একটা অঙ্ক দিছি, হ্যাঁ। হ্যাঁ, আরো আচ্ছা, আমি তিনটা অঙ্ক দিয়ে রাখবো না, হ্যাঁ। এখানে তিনটা অঙ্ক দিয়ে রাখবো না, তিন রকমের তিনটা। মানে ঠিক তিন আছে, ধরনের তিনটা আর কি, হ্যাঁ। হ্যাঁ তিন ধরনের তিনটা দিয়ে রাখবো না, যাতে করে আপনাদের একটু সুবিধা হয়, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া ঠিক আছে, তাহলে দেখেন আমি তাহলে অঙ্কটা আপনার আপনার একটু দেখাই এখানে অঙ্কটা। হ্যাঁ, এই যে এখানে দেখেন, আমাদের দেখতে হবে যে প্রফিট, এই ট্রায়াল ব্যালেন্স, প্রথমে আমাদেরকে ট্রায়াল ব্যালেন্সটাকে অ্যানালাইসিস করতে হবে। এখানে চাইছে ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট ওনার্স ইকুইটি, ব্যালেন্স শিট। ক্যাপিটাল এটা হচ্ছে ব্যালেন্স শিট আইটেম। প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বইটা একটু বের করি। এটা কত নাম্বার অঙ্ক ছিল এটা? প্রবলেম টু। এই যে প্রবলেম টু, প্রবলেম টুটা আমরা একটু দেখে ফেলি। তো এখানে প্রথমে দেখো, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কি থাকে, যে এটা কিন্তু একটা সার্ভিস রিলেটেড ফার্ম, সুমি এন্টারপ্রাইজ, হ্যাঁ। ফিস আর্ন, ফিস, ওই যে বললাম কনসালটেন্সি ফিস। তাহলে প্রথমে আমরা লিখবো কি, ফিস আর্ন মানে রেভিনিউ। এখান থেকে এখানে যোগ দিব কি, আমরা এটা পড়ার পরে আমরা প্রথমে দেখেন ধাপগুলো কি হবে আমাদের। আমরা এখান থেকে চিনবো আইটেমগুলো। ক্যাপিটাল এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের আইটেম, ড্রয়িং, ড্রয়িংটা ক্যাপিটাল থেকে বাদ যাবে। ফিস আর্ন এটা হচ্ছে আমার রেভিনিউ, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম। রেন্ট এক্সপেন্স এটা অপারেটিং এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স, এগুলো সব অপারেটিং এক্সপেন্স। ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট, অ্যাকাউন্টস পেয়েবল একটা অ্যাসেট। আপনি এবার পরীক্ষার সময় পেন্সিল দিয়ে দাগেও রাখতে পারেন। সাপ্লাইস একটা এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স একটা অ্যাসেট। প্রিপেড মানে কি, অগ্রিম ইন্স্যুরেন্স। অফিস ইকুইপমেন্ট একটা অ্যাসেট। একিউমেলেটেড ডেপ্রিসিয়েশন এটা আমাদের এই এই এটা আমাদের যে এখানে অ্যাসেট কোনটা আছে, অ্যাসেট অ্যাসেট কোনটা আছে, ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট থেকে বাদ, অফিস ইকুইপমেন্ট থেকে এই ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে। ঠিক আছে, যার ডেপ্রিসিয়েশন তা থেকে বাদ যাবে। অ্যাকাউন্টস পেয়েবেল এটা হচ্ছে লাইবিলিটি। আনআউন্ড ফিস এটা একটা লাইবিলিটি, কারণ অগ্রিম আয়, এই জন্য এটা লাইবিলিটি। ঠিক আছে, সো এইভাবে মার্ক করে রাখতে পারেন। হ্যাঁ, এরপরে যাবেন অ্যাডজাস্টমেন্টে, কার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে। প্রতিটা অ্যাডজাস্টমেন্ট দুই জায়গায় হিট করবে, কারণ এটা হচ্ছে দুতরফা দাখিলা, ডাবল এন্ট্রি সিস্টেম, ঠিক আছে। এক্রুড ফিস আর্নড বাট নট রেকর্ডেড 31শে ডিসেম্বর এত তারিখে ওয়াজ 1,000 টাকা। মানে আমার এই যে ফিস, এই যে আমার যে ফিস আর্ন হয়েছে, এই যে যে আমার রেভিনিউটা, এই রেভিনিউটা আমি কি করছি, বকে আছে। মানে আমার আর্ন হয়েছে কিন্তু আমার টাকাটা পাই নাই, তাহলে এটা আমার যোগ করতে হবে, এক্রুড গুলো যোগ। তাহলে আমার ফিস আর্ন এর সাথে যোগ হচ্ছে এক্রুড ফিস। ওকে, তারপরে আমার আনআর্নড, আনআর্নড যেই ইয়াটা আছে, রেভিনিউ আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা আনআর্নড ফিস ওয়ার 750 টাকা। মানে 700, এটা যাবে, এটা ইয়ে কি হবে, আপনারা কি ট্রায়াল ব্যালেন্স ইয়ে করেন তো সবসময়, আপনারা অ্যাডজাস্টমেন্ট জার্নাল করবেন। এটা জানার পরে কি হবে, এই যে উপরেরটা এক্রুড ফিস কি হবে, ফিস, ফিস 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 হিসাব, ডেবিট, এটা ডেবিট ফি, আর যোগ অ্যাক্রুড ফিস করতে হবে। ক্রেডিট। হ্যাঁ
ও সরি, ফি ফিস ফিজ মানে ক্রেডিট। হচ্ছে, হ্যাঁ, শোনেন, এখানে হবে কি আমার এক্রুড ফিস হিসাব। এক্রুড ফিস মানে আমার বকেয়া, আমার এটা হবে কি ডেবিট। ডেবিট। এক্রুজ ফিস ডেবিট কেন? এটা আমার একটা সম্পদ, কারণ আমার আয় হয়েছে, আমি এখনো পাই নাই। পাইনি। আর ফিস হিসাব ক্রেডিট, ফিস ক্রেডিট, তার মানে ইনকাম। ফিসের ফিসের সাথে যোগ হবে ডেবিট, মানে এই এই ফিসের সাথে যোগ হবে, আর এটা হচ্ছে এক্রুড হিসাবে লাইবিলিটির পাশে যাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে অনেক পেঁচাল পারছি তো, আপনারা আজকে না না মাথায় অঙ্ক ঢুকবে না আপনাদের। না না ভাইয়া, ভাইয়া একটা জিনিস বলি, সেটা হচ্ছে, এক কথা শেষ করে দিই, সবসময় তো ট্রায়াল ব্যালেন্স দুই পাশ সমানই হবে না, কি অনেক সময় ঝামেলা করার জন্য ট্রায়াল ব্যালেন্সের ঝামেলা করবে না চলবে। শোনেন, আচ্ছা তাহলে কালকে আমরা অঙ্ক ধরি, কি বলেন? আজকে আপনাদের মাথায় ঢুকবে? কালকে ঠান্ডা ঠিক মাথায় আছে। ধরি, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, ভাই, কালকে কি ক্লাস নেবেন ভাই? কালকে কি বার? কালকে সোমবার। সোমবার। আচ্ছা, সোমবারে আমরা একটা ক্লাস নেই কালকে, হ্যাঁ? ভাই হ্যাঁ কালকেই নেন ভাইয়া। কালকে কালকে, কখন? আপনার কালকে তো সুবিধাজনক সাড়ে সময়। দশটার দিকে, সাড়ে দশটার দিকেই। জি, 10:30টার এটাই। দিকে? হ্যাঁ, ভাই তাহলে আমাদের এখন এই যে ইটা দিবেন না, যে বাংলায় যেটা স্টেপ লিখছেন ওটা দিবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, একটু পরে দিয়ে দেবো, হ্যাঁ, বের বের হয়ে বাংলা যাবে। আর ইটা ঠিক করে দিয়েন এই হ্যাঁ, সে ওটা আমি অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? ওই ঠিক যে করে দিচ্ছি। ট্রেডিংটা আর ওই যে ওনার সিকিউরিটি যেটা যে মিসিং হয়ে গেছে, ওই যে হুম, আপনি যে হুম। ওটা দিয়ে দিয়ে না। হ্যাঁ বিশাল আচ্ছা। ভাই। আচ্ছা ভাইয়া, তাহলে কি ভাই কথা কালকে বলবো, ক্লাস করবো আপনি তাহলে? তো আপনি তো অলমোস্ট হ্যাঁ। আমাদের অনেক অঙ্কই করাইছেন। হ্যাঁ, মোরলেস হুম। ম্যাক্সিমাম অঙ্ক করাই ফেলেছেন। এখন সব তো আর আমরা ক্যাচ করতে পারবো না। এখন আমরা যতটুকু পারছি টেনে টুনে, মানে পাস মার্ক কিভাবে ওঠানো যায় সেই টেকনিকটা বলে দিয়ে। এই যে যেটুকু পড়াইছি এইটুকু করলেই হবে, আর অঙ্ক এরপরে তার অঙ্ক পড়াবো না। আপনি হ্যাঁ থিওরি আগে দিবেন, থিওরি আগে দিবেন, ছোট জি ছোট অঙ্ক যেগুলো আছে। জি। আর 28 নাম্বারটা যদি ম্যান্ডেটরি দেয়, আপনাদের কিছু করার নেই। ওটা করতেই হবে, 28 নম্বর দিলে ওটা মাস্ট ম্যান্ডেটরি দিলে তো একলাই করতে পড়ে হবে যাবেন। আর কি ভাই, ওই 1 ঘন্টা পর বা দেড় এখন ঘন্টা ঠিক পর। ভাইয়া আছে, ম্যান্ডেটরি তাহলে তো আমি। সবাই ভালো থাকেন, অনেক রাত হয়ে গেছে, আমারও একটু কাজ আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই ভাই শিটগুলি সকালে দেন আর রেকর্ডিংটা দিয়ে দিন, ভিডিও ওকে, রেকর্ডিং। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, ওকে, জি, আসসালাম। আসসালামু আলাইকুম।